ওকে স্যার। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমার মেথড স্ক্যান এইগুলা কিউ দেওয়া আছে 24, 90, 131, 43, লেখা তো খুব মানে বাজে অবস্থা, 43, 186। আচ্ছা, এখন আমার মেথড দেওয়া আছে, বলছে এই মেথডে আমার টোটাল হেড মুভমেন্টটা বাই করতে হবে। আমি দিলাম, বলা আছে 0 থেকে 199, এটা বলা আছে স্টার্টিং 100 বলা আছে। ওকে, জি স্যার 100 বলা আছে, জি 100 স্যার। বলা আছে। আচ্ছা, তাহলে এখন আমি শুরু করব। জি স্যার 100 এর কাছাকাছি 90। 90 ওকে গুড, এবার আসলেন 90, জি স্যার। দেন এরর পয়েন্ট 90 লেখেন 90। জি স্যার দেখলাম। আর যেহেতু স্ক্যানের ধর্ম হলো ওয়ান ওয়ে, সে আবার ডাউনের দিকে চলে আসছে। জি স্যার। কি, তো আমি এরপর স্যার এটা পেয়ে 43 গেলাম ডাউনে, যেহেতু সে ডাউনে যাবে এবার ডাউনে সে যাবেই, তো জি ডাউনে স্যার গেলে আবার সে ডাউনের কাছাকাছি দেখবে 43 না 43 24। 43 তারপর 24 ওকে 43 43, 43, তারপর হলো কত 24 24। আচ্ছা 24 24, তারপরে 0 তারপর 0, যে 0 তে চলে আসলো, 0 0 পরে জি স্যার। এরপর আবার চলে যাবে 131 স্যার 131 উপর দিকে। জি স্যার 131 উপর দিকে স্যার। 131 স্যার 131 স্যার। 131, হ্যাঁ তারপরে তারপরে 186 186, 1 আনুমানিক দিবেন, ঠিক আছে, কোনো ইয়া না, হ্যাঁ, এটা আনুমানিক দিলেও হবে। আচ্ছা ওকে, এবার আমার গ্রাফের কাজ শেষ। তারপর কি করবো বলেন? ভ্যালু ব্যান্ড করতে হবে। আচ্ছা আচ্ছা বের এবার করতে আমার হবে স্যার। বলেন এবার -90 100 -90 মডিউল প্রথমে দিচ্ছি 100 স্যার। লিখবো না, প্রথমে কি দিব? মডিউল স্যার প্রথম মডুলেশন দেব স্যার। মডুলেশন হ্যাঁ মডুলেশন 100 100 - 90 মাইনাস 90 স্যার। 90 শেষ। ওকে, আবার 90 মাইনাস কত বলেন? 43 স্যার 43 43 43 প্লাস 43 -24 43 মাইনাস 24, বলেন তারপরে কি? 24 -0 24 24 মাইনাস 0 0, হ্যাঁ তারপরে এবার স্যার লাস্টে স্যার 24 - 0 দিব না স্যার। হ্যাঁ 0 তারপরে মাইনাস স্যার 131 0 মাইনাস 131 131, সরি 45 এটা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ তারপরে 131 -186 31 মাইনাস 86 186। ওকে, তারপর লিখবেন হলো এটা কত থাকে 10, এটা কত 47 43 স্যার। -43 কত 47 47 +47 এটা কত 19 স্যার 19 19। এর পরে তো আমরা এখানে মাইনাস আসবে এখানে, স্যার সরাসরি হবে স্যার করলে ভুল হবে না, যদি ভুল হয় সেটা। আচ্ছা আচ্ছা তারপর বলেন, তারপরে 19, তারপরে 24 4, হ্যাঁ 131 -131 1 মাইনাস 131 -50 মাইনাস 55। না করে তুলতে পারে না মডুলেশন, তাই না? বিয়োগ করার পর না, এখন মডুলেশন তুলবেন 10, আগে তো আপনি এটাতে বিয়োগ করে নেবেন। তারপরে 24 24 প্লাস 131, 131 হ্যাঁ তারপরে 55 যোগ করলে কত আসে? 286 286। এই তিনটা লাইন আর এই গ্রাফটা বসে দিবেন, সো গেট দ্য 5 মার্কস। স্যার এখানে যে সেকেন্ড লাইন যে মডুলেশন সেটা লাগবে না স্যার? হ্যাঁ লাগবে না, আমি যদি বিয়োগ না করে মডুলেশন কেমনে তুলবেন, তাই না? আপনি তুলে তো মুখস্থ, আমি মডুলেশন বাদ দিয়ে দিলাম, তাই না? আচ্ছা তাহলে স্যার যে ভিতরে যে প্লাস মাইনাস যেটা আছে সেটাও কি লিখতে হবে?
হ্যাঁ লিখতে হবে না, প্লাস লিখতে হবে, মাইনাসটা লিখতে হবে। বুঝছি স্যার। মাইনাস যদি না লেখেন তাহলে তো ইয়ে হবে না, তাই না? বিয়োগ করে দেবেন, মাইনাস 20 পাইছেন। বুঝছি, তিনটা কিন্তু যাই তিনটা হোক লাইনে না লিখতে প্লাস হবে। মাইনাস যাই হোক না কেন পুরোটাই প্লাস হবে। তার মানে আপনি লাইন হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা, তারপরে রেজাল্ট একটা, চারটা। জি স্যার। আবার মনে করেন আপনারা এই লাইনটা লিখছেন কিন্তু রেজাল্টটা দেন না, 1 মার্ক কম পাবেন। বুঝছি স্যার। অনেকে তো যুগে ভুল হয়, জানেন না তো, তাই না? স্যার রেজাল্ট বলেন। আমি তৃতীয় লাইনে দিতে পারি না স্যার, থার্ড লাইনে? হ্যাঁ, কোনটা এই লাইনে, থার্ড লাইনে। কোনটা রেজাল্টটা? জি স্যার। ভালো। আপনি বা সেকেন্ড লাইনটা না দিয়ে স্যার, সেকেন্ড লাইন না দিয়ে। অঙ্কের একটা সিকোয়েন্স আছে, তাই না? আমি তো তাহলে এক কাজ করলে পারি, এখান থেকে সরাসরি আমি এই রেজাল্ট লিখে দিলে পারি। আমি তো জানি সবই তো প্লাস। না স্যার 55 এর পরে ইকুয়াল টু দিয়ে আমি 28 দিতে পারি কিনা এখানে রেজাল্টটা? 55 এর পরে স্যার এই যেখানে লাস্টে একদম শেষে। জি স্যার, এটা- ইকুয়াল টুর এটা- পরে। এটা জি স্যার। না না, এই তিনটে লাইন দিতে হবে। আর 3 লাইনে স্যার, তৃতীয় লাইনে আমি রেজাল্টটা লিখতে পারি কিনা স্যার? এটা 3, এটা 4, হ্যাঁ 4 একটা বলতে লাইন। পারবেন। 4 একে 4 এক তো এখানে 3 গ্রহণ এটা তো অঙ্ক একটা সিকোয়েন্স থাকবে, তাই না? জাম্পিং করলে তো এটা ইয়া হয় না। স্যার অ্যানসার না মিললে পুরো জিরো স্যার। তাহলে আমাকে ভুল, মানে গ্রাফের জন্য কিছু মার্ক পাবেন, 50% মার্ক পাবেন। 2 স্যার স্যার সেকেন্ড মেথডটা একটু দেখাবেন? সেকেন্ড স্যার। মেথডটা বলে, আপনাদের ভিতর কেউ বুঝেন না এখানে কি এখনো স্টিল নাও কেউ আছে যারা এখনো বুঝতে পারি নাই? স্যার এটা বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? আপনারা এই তিনটা এই সংখ্যাটা দিয়ে তিনটা মেথডই করবেন, এফসিএফএস, এসএসটিএফ। স্যার লাস্টে যে গ্রাফটা অন্যরকম হতে এসএসটি টা একটু বুঝে দেন। বলেন। এখানে গ্রাফটা অন্যরকম হতে পারতো যদি 100 এর পরে হুম 90 105 থাকতো, তাহলে তো উপর দিকে 186 হয়ে 199 টাচ করতো। হ্যাঁ হ্যাঁ, যদি মনে করেন এখানে মনে করেন 19 না হয়ে মনে করেন হয়তো মনে করেন 102, তাই না? বা হ্যাঁ। কাছাকাছি, তখন যদি উপরের দিকে উপরের দিকে টাচ করে নিচের দিকে আসতো, গ্রাফটা হ্যাঁ, তখন যদি 1 যেমন 0 আসছে তখন যাবে কোথায়? 199 পর্যন্ত। 199 তে যাবে, রাইট। আচ্ছা বলেন, আর কোনো সমস্যা? স্যার ওই সেকেন্ড মেথডটা এসএসটিএফ স্যার। এসএসটিএফ না? জি স্যার। এই সংখ্যা দিয়ে স্যার একটু বুঝাই এই দিলে। সংখ্যা দিয়ে আপনারা করবেন। আচ্ছা আচ্ছা। আপনাদের আমি একটা সংখ্যা দিয়ে করে দিছি, এসএসটিএফ দেখেন। মানে মেথডটা স্যার একটু। হ্যাঁ। আচ্ছা মেথডটা বলি। এটা ধর্মটা কি বলেন? এসএসটিএফ এর মেইন ইয়াটা কি, রুলটা কি বলেন? টাইম ফার্স্ট স্যার। প্রথমে ছোট থেকে মানে যেদিকে মানে একদিকে গুনবে স্যার, কাছাকাছি কাছেরটা নিবে। এটা কোনো দিক নাই, কাছাকাছি দেখবে। জি স্যার। এটা কিন্তু দিক নাই, এটা একমাত্র দিক হলো কি কাছাকাছি। শর্টেস্ট যেটা এটা লক্ষ্যটা কি, উদ্দেশ্য হলো কাছাকাছি। কাছাকাছি। কাছের বন্ধুকে কাছে টেনে নেওয়া স্যার। হ্যাঁ, কাছের বন্ধু সে কাছে নেবে, তার যে সবচেয়ে ক্লোজ, তার যার যার অবস্থান থেকে, কিন্তু মানে যখন সে 100 ছিল দেখবে 100 এর অবস্থান থেকে তার কাছাকাছি কে আছে। আবার যখন সে 89 চলে আসছে, এটা জিনিস খেয়াল রাখবেন, যখন যার যার অবস্থান থেকে যখন সে 100 এ ছিল তখন সে দেখবে তার কাছাকাছি কে আছে। আবার যখন 89 এখানে যখন আসে, এখানে এই অবস্থান থেকে তার কাছাকাছি কে আছে। স্যার অ্যাক্টিভ স্থান থেকে কাছাকাছি আর কি, যেটা আমরা হ্যাঁ, যে পর্যন্ত যার চলে যার যাব। অবস্থান থেকে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন। ক্লিয়ার? আচ্ছা এটা বুঝেন না কোথায় বলেন? আচ্ছা অঙ্কটা কিভাবে হবে বলেন তো, কিভাবে হবে, কিভাবে করব? এই যে 100 এর কাছাকাছি কে আছে এখানে বলেন, 100 এর কাছাকাছি কে আছে? 89 স্যার, 89। 89, কারণ 100 থেকে 89 বিয়োগ করলে পাচ্ছি আমরা কত? 11, তাই না? 11। ভেরি স্মল আদার চেয়ে এই চ্যানেল চলে আসলো। এখন 89 এর কাছাকাছি কি আছে দেখেন, 132। 132। 189 থেকে 132 বিয়োগ করলে কত আসে? 43 স্যার, 143। 43। আর 42 বিয়োগ করলে স্যার 57 এর মতো আসে। মতো তো না, একটা সংখ্যা দাইবো, তাই না? স্যার ক্যালকুলেশন করে দেখুন। 47 হবে স্যার। 47, তাই না? জি স্যার। সো যেহেতু 42 বা 43, তো ইট ইজ নিয়ার টু 132, তার কাছাকাছি 132। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। কি আপনারা বুঝতে পারছেন না পারেন নাই? স্যার এখানে একটু ঝামেলা হচ্ছে স্যার,
স্যার 89 থেকে 132 তে পার্থক্য স্যার 43, বাট 89 থেকে 42 তে পার্থক্য স্যার 47, মানে এখানে পার্থক্যটা বেশি, 43 টা হচ্ছে কম। হ্যাঁ, কমটাতে যাব আমরা। কমটাতে যাবেন। জি স্যার। এর কাছাকাছি, তার মানে কি, যেহেতু তার পার্থক্যটা কম, তার কাছাকাছি সে আছে। জি স্যার। মানে তার কাছাকাছি কি আছে আমি কেমনে বুঝবো? আমাকে তার সাথে পার্থক্য করতে হবে, তাই না? মাইনাসটা করে আমার বাসা থেকে মানে আপনার বাসা মনে করেন আগারগাঁও, ঠিক আছে, আর আরেকজনের বাসা হলো মনে করেন সাপোজ আসাদ গেট। তো এখন আমার কাছাকাছি কে আছে? তা আমি আমার পজিশন থেকে যে আসাদ গেট, ওনার সাথে আমি ডিস্টেন্সে বিয়োগ করব, দেখবো ডিস্টেন্স আছে 5, আর আমার এন থেকে যে আগারগাঁও ডিস্টেন্স আছে 10। তো আমার কাছাকাছি তাহলে কে আছে? যে আসাদ গেট, তার ডিস্টেন্সটা কম, ডিস্টেন্সটা কম। কাছাকাছি যে আছে ওইটা আমি কিভাবে শর্ট টাইমে বের করব স্যার? ওই যে বিয়োগ করে বের করব। কোনটার সাথে স্যার? প্রথমে দুইটাকে আইডিয়া করে নিতে হবে যে কোন দুটো হতে পজিশন পারে। থেকে, আমরা পজিশন থেকে বিয়োগ করব। আমি যে অবস্থানে আছি, মানে আমি এখন 132 এ আছি, জি স্যার। আমার 18 তো চলে গেছে, যেটা চলে গেছে এটা বাদ, হ্যাঁ, আমি 132 এ আছি। এখন আমি এই যে 132 এ আছি, 132 থেকে আমার কাছাকাছি কে আছে? পয়েন্ট আছে আমার হাতে 187 অলরেডি। না 42? এটা কি স্যার ব্যাগে যাইতে পারবো না? 42 না, আমি ব্যাকে আসতে পারবো। আমি যদি 42 আসতে পারি, মনে করেন ঠিক আছে, কাছাকাছি হলো মনে করেন আমার 132 এর কাছাকাছি, মনে করেন আমার যদি থাকতো 136 বা 140, তাহলে কি এখানে আসতো না? বা অথবা আমি সে আসতো মনে করেন আমার কাছাকাছি 132, ব্যাকে তো না, এখন 89 থেকে তো 132 আসা পড়ছে, যদি ব্যাকে যেত তো সে চলে আসতো এখানে, কি তাই না? আমার যার যার পজিশন থেকে যে পয়েন্টগুলো থাকবে, তার নিকটতম কে আছে, তার নিকটতম কে আছে যার যার অবস্থান থেকে। জি স্যার, একদম সরকারি চাকরির মতো স্যার, যে অফিসার চাকরি করে তার কাছের ভাই ভাতিজাকে আগে চাকরি দিতে হবে স্যার, এরকম স্যার। যখন মনে করেন একটা অফিসের জন্য একটা গাড়ি যাবে, অফিসের বাস, এই রোডের কাছাকাছি প্রত্যেকে একসাথে নিয়ে যায় না, আবার অন্য রোডের গাড়ি অন্যদিকে সবাইকে নিয়ে যায় না? জি স্যার। আপনারা কি অঙ্কটা বুঝতে পেরেছেন? জি স্যার। কোথায় সমস্যা? আচ্ছা বলেন, আমি একটা ধর, আচ্ছা তাহলে আমি দাঁড়ান। আসলে এখানে আর কোনো সমস্যা নাই মনে হয়। আমরা ওই আগেরটা দিয়ে করি আমরা স্যার, 24 90 131 43 আচ্ছা করেন, আচ্ছা করেন, আচ্ছা দেখি করেন, হ্যাঁ করেন, আচ্ছা দেখি করেন আপনারা। এটা কি সবাইকে করতে হবে? করবো আমরা? হ্যাঁ সবাই করেন, সবাই করেন দেখি। স্যার আমি তো মোবাইল আছি স্যার, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আপনি বুঝেন কি করে। হ্যাঁ আচ্ছা স্যার এই যে এসএসটিএফ স্যার, ঠিক আছে, সরো যা করো যাও যাও। হ্যালো, জি বলেন। হ্যাঁ জি বলেন। স্যার হইছে কিনা একটু দেখতেন? আচ্ছা দাঁড়ান, একটু সবাই করুক, 2 মিনিট পরে দিচ্ছি। জি স্যার।
স্যার 268 আসছে স্যার। বলেন না, হাবিব রহমান সাহেব বলেন কত আসছে। হ্যালো, 268 স্যার 268 268। সবাই আপনি কি কত আসছে? জি স্যার। স্যার 268 স্যার। এই সবারটা কি আছে দেখি। আমার তো 238 আসছে। কে বাকিরা বলেন। 18 জন আমাদের আজকে প্রেজেন্ট। 268 তিনজন, বাকি সবার আমি প্রত্যেকের কাছে জানতে চাচ্ছি। তিনজনের কাছে পাইলাম। আব্দুল খালেক সাহেব, আপনি কি অবস্থা, আসছে রেজাল্ট? স্যার একটু স্যার আসতেছে স্যার। তারপর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, 268 বললাম তো স্যার আমি আগে। 260। আচ্ছা, ওকে ফাইন। সব্যসাচী সাহা, স্যার শেষ হয়নি, করতেছি। আচ্ছা। গ্যালাক্সি A20 কে? স্যার আরিফুল ইসলাম স্যার। হ্যাঁ, কি আপনার কত আসছে? 265। জি স্যার। 265 আসছে। 268 স্যার। আমি আমার তো স্যার 268 আসছে স্যার। নুরুল আফরিন আমার হচ্ছে 238 আসছে। 238। আচ্ছা, আলমগীর, তারপর আরেকজনকে এদের নাম তো মনে হয় আপনাদের অন্য নাম দিয়ে ঢুকছেন। তাসনিম, আজিজ খান, 268 স্যার। মশিউর রহমান, স্যার 268 আসে স্যার। 268 স্যার। স্যার 20 জন আসলো কোথা থেকে স্যার? হ্যাঁ তাই তো দেখতেছি। ওই যে আরিফে দুই তাসনিমটা আইডি। কে স্যার এটা? না দুই আইডিতে ঢুকছে একই ব্যক্তি। না আরিফে তাসনিমটা কে? স্যার আমি আরিফুল তাসনিম আমার মেয়ের নাম। ওই যে মেয়ে ক্লাস টাস করে তো মনে হয় জমে। তো দুইজন একসাথে দুইজন? না ইব্রাহিম খলিল পলাশ দুইজন ঢুকছে ইয়াতে দুই জায়গা থেকে। মোবাইলে আছে, পিসি তো তারপর আছে। রাফিন নাসির, আপনার আসছে রেজাল্ট? স্যার গ্রাফটা আকার আমাকে বলছেন। আচ্ছা, মেহেদি, আছেন নাকি? নামি পলাশ, নুরুল আরিফিন, স্যার জি বলেন। আমারটা 320 আসছে স্যার, এত বেশি আসছে না। 320। আচ্ছা, অসুবিধা নেই, আসুক, আমরা দেখবো, চেক করবো, অসুবিধা নেই। জি স্যার, জি স্যার। রাসেল 210। স্যার 268 স্যার 268। আচ্ছা,
সবার হোক, আমরা একটু জাস্ট 2 মিনিট ওয়েট করি সবার জন্য, তাই না? জি স্যার জি। 268 স্যার এটাই 100% বুঝতে পারছি। কি আলমগীর আপনার হয়েছে? স্যার আমি তো 320 320 পাইছি অসুবিধা স্যার। নাই, একটা রেজাল্ট তো একটা আইছে আপনার, তাই না? স্যার আচ্ছা আপনি আপনার শিটটা স্ক্রিন শেয়ার দেন। স্যার আমারও তো হচ্ছে না, আমার তো বেশি আসে। কার? শামীম শামীম 311 সাহেব ছিল। আপনি বেশি আসছে, সমস্যা নাই, আমরা বেশি কম করব না, আমরা একই জায়গায় বসবো। আচ্ছা আপনারটা ধরে শেয়ার দেন। হ্যাঁ সবচেয়ে Just- বেশি জন্য আর আচ্ছা সবচেয়ে আমি কম। আপনারটাকে পিন করে দিচ্ছি যেন সবাই দেখতে পারে। পিন ভিডিও সবাইকে দেখতে পাচ্ছেন শামীম সাহেবের শিটটা? জি স্যার। জি স্যার। এটা আমি না স্যার, এটা আলমগীর ভাইয়েরটা। আলমগীর আলমগীর স্যার। আচ্ছা আচ্ছা শামীম সাহেব আপনি আবার দেখেন আলমগীর কোথায় ভুলটা করছে। দেখেন আমাদের মেথড হলো এসএসটিএফ। এসএসটিএফ মেথডে কিন্তু ধর্ম হলো মানে তার নিকটতম কে আছে তার কাছাকাছি সে যাবে। জি স্যার ওকে জি। ফাইন, 100 থেকে 90 আছেন, ওকে ফাইন গুড, এটা হয়েছে আপনার 90 পর্যন্ত আসছেন, ঠিক আছে। 90 থেকে 131 সেটাও আপনার ঠিক আছে। 186 এ যাবে। আবার এই যে 131 থেকে যাবে 186, কারণ 131 থেকে 186 এর কাছাকাছি বিয়োগ করেন জি যে স্যার, কত জি। আসে। আচ্ছা মনে বোঝাই দিচ্ছি দাঁড়ান দেখি, 186 মাইনাস 131 বিয়োগ করলে বলে 55, আর স্যার। এটা পাচ্ছি 55 না, ওনাকে বুঝতে হবে, বুঝতে দেন। আচ্ছা আর যদি আমি 131 তে যদি আমি যাই 43 তে, দেখেন 131 বিয়োগ 43 তাহলে পাচ্ছে 88। তো কোনটা কাছে, 55 কাছে না 88 কাছে? 55 কাছে স্যার। তো 55 কাছে হলে সে 186 এ যাবে। জি স্যার। কি আলমগীর দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কোথায় স্যার ভুল করছেন? বুঝতে পারছি জি স্যার। বাস তাহলে আর সমস্যা নেই, 186 এ যাওয়ার পরে তখন আসবে 43 তারপর 24। 24 জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে ফাইন। এবার শামীম সাহেব বলেন আপনারা দেখান। দাঁড়ান আপনারা পিন ভিডিও করে দিচ্ছি, আনপিন। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ পিন ভিডিও। আচ্ছা আপনার রেজাল্ট কত আসছে? আপনারটা হয়েছে তো? এখানে হচ্ছে, কিন্তু টোটালে আইসা 311 চলে আসে। আপনি তো ইয়াতে ভুল করছেন, তো যোগে ভুল করছেন। যুগে কোথাও ভুল আচ্ছা হয়েছে। দাঁড়ান দেখি 10 মিলে নিয়েছেন, 10 41 55 140 এই 43% কোথায় আপনি? 43 43 তে ভুল হয়ে গেছে। 43 স্যার দুইবার সম্ভবত আসছে। 143 হবে স্যার, 143 হলে ওটা মিলে যাওয়ার কথা। 140 একবার হবে, দুইবার না তো। না শুধু 40 থেকে একবার বেশি লিখছে স্যার উনি। 43 হ্যাঁ, কিভাবে হ্যাঁ। আসছে? একটা বেশি আসছে নাকি? একটা হ্যাঁ বেশি আসছে। 43 বেশি আসছে 43। আচ্ছা এবার 40 এবার বুঝতে পারছেন আপনি কোনটা বেশি হয়েছে? আপনি হলো 131 থেকে মাইনাস 186, 186 থেকে হলো 1 হলো 43। আপনি 43 43% কোথায় আপনি বলেন? 43 পাইলেন কোথায়? 100, হ্যাঁ আপনি আবার সিটটা নামান, বুঝতে পারছি। হ্যাঁ 131 থেকে 186 বিয়োগ করছে স্যার। 82 বি করলে কত হয়? 55 স্যার। 55 হয়, ঠিক আছে। না 50 তো লিখছে স্যার একবার স্যার। 55 আপনি লেখছেন, তাহলে জি, স্যার। 131 থেকে 100 বিয়োগ করছেন, 55 লেখছেন, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা দেন না, এটা মাইনাস চিহ্ন হবে। আর যেটা লেখছেন অনলি 43, 40 যেটা হবে আসবে না, এটা এটা বেশি লিখে ফেলছেন। ওটা পরের এন্ট্রিটা স্যার পরে যেটা বেশি হয়েছে, ওই জন্য 311 হয়ে গেছে। 186 বিয়োগ দিছে স্যার কত স্যার? এটা স্যার হুম। একটু দেখুন। আপনি সিটটা নামান, এবার বুঝতে পারছি। হ্যাঁ সিটটা সরাই ফেলেন। আপনি ভুলটা বুঝতে পেরেছেন? জি স্যার, এই যে 43 যে ভ্যালুটা ওইটা ভুল। এটা ভুল, হ্যাঁ হ্যাঁ এই স্যার তাহলে 43 টা কোথায় যাবে স্যার? হ্যাঁ ওই যে 43 টা কোথায়? ওই যে 186 থেকে বিয়োগ হবে 43, 186 থেকে বিয়োগ হবে 43, তাহলে 143 আসবে। 43 টা এক্সট্রা লিখছে স্যার। 43 আর extra আমাদের লিখছে। নাম্বার তো দেওয়া আছে 43, তাহলে 186 থেকে 43 যেটা ডিফারেন্স, হ্যাঁ হ্যাঁ সেটা যেটা কম হবে সেটা বুঝবে না?
না 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 না, আপনার হলো, আচ্ছা হাবিব সাহেব আছে না, হাবিব সাহেব আপনারটা দেখান তো, আপনি যেটা করছেন দেখান। এই যে দেখেন, ওই যে ওনারটা দেখেন, ওনারটা সঠিক আছে, প্রিন্ট ভিডিও। এই যে স্যার এই ওটা যে বড় দেখেন, হচ্ছে না স্যার। এই যে বড় হচ্ছে, এবার সবাই বড় দেখতে পাচ্ছেন? না স্যার এই যে দেখেন, উনি করলো 100 মাইনাস 90, 90 মাইনাস হলো, এই যে বড় হয়েছে দেখেন, 90 মাইনাস 131, 131 মাইনাস মাইনাস 186, 186 মাইনাস 43 প্লাস জি 43 মাইনাস হলো কত, হলো 24 24, 24। এবার বি করলে 10, এটা বি করলে 41, এটা বি করলে 55, বি করলে 143, এ বি করলে 19। স্যার তাহলে ওই যে সিলিং এ কখন যাবে বললেন? কোন সিলিং এ? ওই যে সিলিং নাই মানে তো, সিলিং নাই, এটা তো সিলিং নাই। ও এসএসটি স্যার সিলিং না। স্ক্যান মেথডের কথা বলতেছেন আপনি, ওইটা হ্যাঁ, উনি প্যাচ লাগাই দিছে, বুঝছেন? হ্যাঁ, স্ক্যান মেথডে চলে গেছে স্যার। ক্যামেরা চলে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে স্যার, আমার ওই সিলিং ধরে মিলতেছে না। থ্যাংক ইউ হাবিব সাহেব, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার সবাই বুঝছেন? জি স্যার। স্যার তাহলে মোটামুটি ক্লিয়ার অঙ্ক, ঠিক আছে? ওকে, এটা প্র্যাকটিস করেন। স্যার একুরেট রেজাল্ট স্যার 268 268, 268 জি স্যার। 268। এখানে আবার 43 এর একটা ভ্যালু বাড়তি পড়াতে ওটা মিলে না, এখানে হ্যাঁ ভ্যালু হ্যাঁ, আসবে রাইট। যে 5টা, আমার ভ্যালু হয়েছিল 6টা। কোথায় যে বেলুনটা পাইছেন আপনি? এটা কোথাও প্লাস মাইনাস করতে গিয়ে চলে আসছে, আমি বসায় দিছি। স্যার স্কেলে শুধুমাত্র লাস্ট ভ্যালুতে চলে যাবে না স্যার, হ্যাঁ, জিরো হ্যাঁ। ভ্যালুতে যাবে। জিরোতে যাবে। জি তো এই যে স্যার গ্রাফে একটা 43 ভ্যালু আছে না, হ্যাঁ হ্যাঁ। ওই 43 ভ্যালুটাই মনে হয় এখানে ওইটা চোখে দেখছি আর বসায় দিছি সাথে সাথে, ওইরকম একটা না, কিছু। পরীক্ষার সময় বসায়েন না এইভাবে, বুঝছেন? তাহলে কিন্তু শেষ হয়ে যাবো। তাই স্যার ভ্যালুটা 186 এর পরের পয়েন্টটা কত হবে আরেকবার একটু বলেন না। হ্যাঁ 186 তারপরে আমরা যে এই 43 পয়েন্টটা বসাবো সেটা 43 হবে না? 43 আচ্ছা 3 তারপর 24 হ্যাঁ সেটা বসালাম, তাহলে 186 মাইনাস মাইনাস 43 1 মাইনাস 43 ইকুয়াল টু হচ্ছে 143। 143 তারপরে 43 মাইনাস 24 হ্যাঁ 19 19 তাহলে 10 আর 41। 41 55 143 19। আর আমি একটু আমার ডিফারেন্স গুলো বলতেছি, 10 10 প্লাস 41 41 55 হ্যাঁ 143 14 একটা আছে না? ও না না 14 14 নাই। আচ্ছা আমি ওটা সিলিং ধরে 14 করছিলাম। 143 প্লাস 19 260। জি স্যার ঠিক আছে। ঠিক আছে? জি স্যার। কি সবাই কি বলেন? জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ। আর কোন মেথড আছে নাকি স্যার? আমরা দুইটা বললাম। আমরা তিনটা মেথড, এফসিএফএস এর মেথড আছে, প্রথমটা। জি স্যার, তো ওইটা একটু করে নিলে ভালো হতো স্যার। ওটাও তো সহজ, এটা পাইবেন আর বসাবেন, এটা কিন্তু ওই কাছাকাছি ওয়ান ডাইরেকশন কিছুই নেই। ওইটা সহজ বেশি। সেকেন্ড মেথডে একটু ঝামেলা হবে। সামনে যাকে পাবেন তাকেই নেবেন। হ্যাঁ, প্রথমটা যাকে পাবেন তাকেই দিবেন। আর সেকেন্ড মেথডটাই একটু কঠিন হয়। এই কঠিন কথা বিগ করে বসাবেন, সেকেন্ডেই থাকবে যান, বুঝছেন? স্যার প্রথমটা হচ্ছে গিয়ে শুরু থেকে স্যার দেওয়া সেকেন্ডে হবে তাই। স্যার সেকেন্ডে দিয়েন স্যার আচ্ছা, হ্যাঁ বলেন। বেশি চিন্তা করতে হয়। সেটা কি শুরু থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ, প্রথমটা তো কোনো সহজ, একদম পাইবেন আর বসাবেন। কে কাছে কে দূরে ওটা দেখার বিষয় না, খালি যুগ বিগ করব স্যার, খালি যুগ বিগ খালি করব। যোগ বিগ করবেন বাস। স্যার প্রথমটা আর শেষেরটা দুইটাই সহজ, মাঝখানেরটাই কঠিন স্যার। বাসনা আর সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট যাই, আমরা আসেন। তাহলে একটা স্যার হচ্ছে গিয়ে স্কেল মেথড, একটা হচ্ছে এসএসটিএফ আর একটা হচ্ছে গিয়ে এসটিএসএফ। এফসিএফএস, হ্যাঁ এফসিএফএস, তিনটা মেথড। শর্ট কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট সার্ভ এফসি এফসিএফএস, হ্যাঁ। সেকেন্ড মেথড। আচ্ছা আরো দেখাই নেই বাদ। আচ্ছা এরপর আছে দেখেন, এখন এই যে আমরা তিনটা মেথড দেখলাম, সো নাও জি, উই স্যার। কম্পেয়ার হুইচ মেথড ইজ বেটার। এই যে ডিস অ্যালগরিদম, সে যে হার্ড ডিস্কে লেখে, এই যে হেড মুভমেন্ট করে, এই যে আমরা তিনটা মেথড পাই, একটা মেথড পেলাম কি, সে পাইপে বসাবে, সে দূরে হোক কাছে হোক, তার কোনো হেডেক নাই, তার কাছে একটা রিকোয়েস্ট আসবে, সে বসাই দিবে, সে যেখানে থাকুক না কেন।
তাতে কি সময় বেশি লাগতেছে, জিনিসটা কাজ হচ্ছে তাড়াতাড়ি বাট সময় বেশি লাগতেছে। আর এসএসটিএফ হলো শর্টেজ পাথ, সে দেখবে তার কাছাকাছি কে আছে, তাতে সময় খুব কম লাগতেছে, তো ইজ বেটার। আর সি স্ক্যান যেটা আমরা দেখছি, স্ক্যান দেখতেছি যখন সে যখন ডাউনে যাচ্ছে একদম ডাউনে চলে যাচ্ছে, অথচ ডাউনে তখন তো দরকার নাই, তাই না? আমি তো কোনো জিরোতে কোনো কল নাই, আমার কল আছে, তারপরে না আমি স্যার, জিরোতে যেহেতু যাচ্ছি, ছিল তার না মানে স্যার। আমার এটা একটা অপচয় হচ্ছে, তাই না? তো এই জন্য বলছে, জি স্যার। হ্যাঁ এই জন্য হুইচ ওটা মিউট করে দেন। হ্যাঁ হুইচ সার্ভিস বেটার, এই যে বলছে দেখেন এসএসটিএফ ইজ কমন এন্ড ইজ এ ন্যাচারাল অ্যাপারেন্ট এইখানে দেখেন তো, স্ক্যান এবং সি স্ক্যান পারফর্ম বেটার ফর সিস্টেম ইন প্লেস দ্য হোয়ে লোড অফ দ্য ডিস্ক। এখানে আপনি কম্পেয়ার করবেন কোনটা আপনার কাছে ভালো, কোন মেথডটা দিয়ে। আমার কিন্তু চলছে তো, আমি তো শুনছি। এটা দিস দ্য মেথড। আচ্ছা, নেক্সট হলো ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি দেখেন, ডিস্ক হলো জাস্ট লাইক এ ফরম্যাটিং। একটা ডিস্ক যখন র ডিস্ক থাকে আমরা তাকে পার্টিশন করি, লজিক্যালি পার্টিশন জি করি, স্যার। করে এই যে ফরম্যাটিং করা দিতে ল লেভেল ফরম্যাটিং অথবা ফিজিক্যাল ফরম্যাটিং, রাইট? যখন ফরম্যাট করা হয়, ফরম্যাট করার পরে ওদের সেক্টরে কিছু এরর দেখা যায় অনেক সময় ডিস্কে, ডিভাইডিং এ ডিস্ক সেক্টর ইনটু এ ডিস্ক কন্ট্রোলার এন্ড ক্যান রিড এন্ড রাইট। আচ্ছা, এই কন্ট্রোলের সাহায্যে আমরা ডিস্কটাকে ল লেভেল ফরম্যাট করে থাকি। বলে কি হয়, যখন কোনো হার্ড ডিস্কে এরর দেখা যায় তখন দেখা যায় ইসিজি এরর। কি হয়, যেখানে ই সেক্টর ক্যান হোল্ড হেডার ইনফরমেশন, প্রত্যেকটা সেক্টরে হেডার ইনফরমেশন থাকে, প্লাস ডাটা স্যার। থাকে এবং প্লাস এরর কারেকশন থাকে, যাকে বলা ইসিজি। প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই ধরনের কিছু ইনফরমেশন থাকে, হেডার ইনফরমেশন থাকবে, ডাটা থাকবে এবং এররটা থাকবে। এবং আমরা টু ইউজ দ্য ডিস্ক টু হোল্ড ফাইলস, অপারেটিং সিস্টেম স্টিল নিড টু রেকর্ড ইটস ওন ডাটা স্ট্রাকচার অন দ্য ডিস্ক। এই ডিস্কটাকে ব্যবহার করার জন্য, রাখার জন্য অপারেশন কি করে, কিছু রেকর্ড রাখে, ওন ডাটা স্ট্রাকচার রাখে। কি পার্টিশন আমরা লিখি, লজিক্যাল ফরম্যাটিং, আমরা পার্টিশন করি আমরা লজিক্যাল ফরম্যাটিং করি। এই যে পার্টিশন করলাম, ফরম্যাটিং করলাম, এই ইনফরমেশন কে রাখে, এটা ওএস রাখে, ওএস কাছে রাখে। হ্যাঁ, হার্ড ডিস্কটাকে ইউজার 3টা পার্টিশন করছে, ওএস কাছে সেটা থাকে এখানে। এই যে ফরম্যাটিং করা ইজ কল্ড মেকিং এ ফাইল সিস্টেম। যখন ফরম্যাটিং করি তখন কিন্তু আমাদের ফ্যাট, এনটিএফএস বা এক্সএফএস তখন এই ফাইল সিস্টেমে চলে আসে। এটা বলছে ডিস্ক ম্যানেজমেন্ট উইথ ডিস্ক লোডার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসেন রেড কন্ট্রোলার। রেড ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন রেড কথাটা RAID, জি স্যার। রেড স্পেলিং কি, RAID। আর মানে রিটার্নডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। আমি আবার বলছি, রিটার্নডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক, রাইট? জি স্যার। Name indicate that the redundant independent disks, আচ্ছা দেখেন, the name indicate that these drives are independent, are multiple in number. How data is distributed between these drives depends on read. দেখেন, স্যার জুমটা যদি একটু বড় করে দেন স্ক্রিনটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি কথাটা সম্পূর্ণ বলি। redundant array of independent disks, ডিস্ক আমরা বুঝি, ডিস্ক প্রথম লাস্টের ওয়ার্ডটা দেখেন, ডিস্ক মানে হার্ড ডিস্ক, জি স্যার। লার্জ ডিস্ক। ইন্ডিপেন্ডেন্ট মানে সিঙ্গেল একটা। স্বাধীন, সিঙ্গেল জি স্যার। জি স্যার। সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, আলাদা আলাদা ডিস্ক। জি আচ্ছা স্যার। পাইলাম। এরে মানে কি, এরে হলো গুচ্ছ। গুচ্ছ মানে আমার, এরে মানে গুচ্ছ, মনে করেন আমার 1 থেকে 5, হ্যাঁ একাধিক স্যার। একের অধিক। মনে করেন আমার একটা গুচ্ছ থাকবে 1 থেকে 5 বা 1 থেকে 10, যখন যেটা লাগে আমি সেখান থেকে নাম্বার নিয়ে নিব। আমরা যখন সি প্রোগ্রামিং করি মনে সময় একটা অ্যারেতে ডিক্লেয়ার করে দেই, আমার অ্যারেতে 1 থেকে 10টা ভ্যালু থাকবে, যখন এই 10 এর 1 থেকে 10 যেই ভ্যালু তখন দরকার তখন সেটা আমি নিয়ে নিব এখান থেকে, কারণ যা নিব ওই গুচ্ছ তাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এর হলো গুচ্ছ, দ্যাট মিন্স এখানে আমার 4টা বা 3টা ডিস্ক নিয়ে একটা গুচ্ছ তৈরি করবে। আর রিটার্ন এর মানে কি, অল্টারনেট, ব্যাকআপ। বুঝতে পারছেন? বিকল্প স্যার। আমার ইন্ডিপেন্ডেন্ট ডিস্কের একটা গুচ্ছ থাকবে, যে গুচ্ছটা আমার ব্যাকআপ আমাকে অল্টারনেট হিসেবে সে সাপোর্টটা দিবে। দিস ইজ কল্ড রিড। এটিও দেখেন, দি নেম ইন্ডিকেট ডিস্ক ড্রাইভস ইন্ডিপেন্ডেন্ট এন্ড মাল্টিপল ইন নাম্বার, মানে এটা স্বাধীন এবং সংখ্যা থাকবে একাধিক। Data is distributed between these drives depends on the RAID level, এবং বলছি ডাটাগুলা এই বিভিন্ন ডিসিপিতে ভাগ থাকবে, একটা বিভিন্ন ডিসিপিতে ডাটাগুলা থাকবে এবং ডাটা ডিজিটাল একত্রে কাজ করবে। এবং ডাটাগুলো কিভাবে থাকবে, ডিপেন্ডস অন RAID level। কয়েকটা RAID level আছে, RAID level 0, 1, 2, 3, 4, 5, এই লেভেল অনুযায়ী ডাটাগুলো ভাগ থাকবে। The main advantage of RAID
is that the operating system can array of disks can presented in a single disk. এই যে আমি বললাম একগুচ্ছ ডিস্ক ইন্ডিভিজুয়াল থাকবে, আর ফিজিক্যালি কিন্তু এখানে আমার আলাদা আলাদা ডিস্ক 4টা 5টা ডিস্ক। লজিক্যালি কি হবে, এই 4টা ডিস্ক আমার একটা ডিস্ক হয়ে যাবে। আমার জি স্যার। হ্যাঁ, মনে করেন আমার 4টা ডিস্ক 4 এক একটা 1 টেরা করে। লজিক্যালি কি হবে, আমি 4টা ডিস্ক একসাথে পাবো, মানে আমার পাবো 4 টেরা। জি স্যার। ফিজিক্যালি সে আলাদা, লজিক্যালি আমাকে একত্রে করে দিবে একটা স্পেস, এই রেড এই কাজটা করে দিবে। এখন এখানে কি 1 টেরা দেখাবে নাকি 4 টেরা দেখাবে স্যার? 4 টেরা দেখাবে, দেখাবে টোটাল স্পেস 4 টেরাবাইট। এখন সুবিধাটা হলো, এই রেড করার সুবিধাটা কি, সুবিধা হলো যদি কোনো কারণে আমার একটা হার্ড ডিস্ক ফেল করে, আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম কাজ করবে, আমার সফটওয়্যার এজডি সমস্ত কাজ করবে। আমরা রেড কেন করি? এই যে এজ এ সিঙ্গেল যখন বুঝাচ্ছে স্যার, সিঙ্গেল ডিস্ক বুঝাচ্ছে তখন কি 1 টেরা হয়ে যাওয়ার কথা না স্যার? না, এগুলো করে এটা না, সিঙ্গেল টেরা তো কম্বাইনলি কাজ হচ্ছে এখানে। রেড তোরে ইন্ডিভিজুয়াল ডিস্ক কাজ করতেছে কম্বাইনলি, দিস ইজ কো রেড রিটার্নডেন্ট। মানে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ডিস্ক আমার কাজটা হচ্ছে কম্বাইনলি। স্যার এটা কি সার্ভারের মতো যে অল্টারনেটিভ হিসেবে কাজ করবে, সেম ধরনের ইনফরমেশন থাকবে? এটা তো সার্ভারই কাজ করি আমরা। একটা আচ্ছা। সার্ভারে মনে করেন স্যার। 4টা হার্ড ডিস্ক আছে, মনে করেন আমাদের সার্ভার, আমাদের আপনার যে কম্পিউটার, এখানে হার্ড ডিস্ক কয়টা? এমনি তো পার্সোনাল কমিটি একটা থাকে বা দুইটা। মানে হার্ড ডিস্ক নষ্ট হলে কি হবে, ডাটা সব চলে যাবে না? জি স্যার। এখন মনে করেন আমার একটা সার্ভার থাকে, সার্ভারে যে সমস্ত ডাটা চলে যায়, ইউজার তো সমস্ত মার দিবে আমাদেরকে। এখন কেউ সার্ভিস নিবে আমাদের কাছ থেকে? না না। স্যার রেডের হ্যাঁ। ক্ষেত্রে স্যার। একাধিক হার্ড ডিস্কের ক্ষেত্রে ইনফরমেশন কি ইকুইভ্যালেন্ট থাকে? আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি, এখন যদি মনে করেন আমি কি করি, আমার তো মেইন কাজ ডাটা ব্যাকআপ রাখা, তাই না? এখন আমি জি স্যার। একটা সার্ভার নিলাম, সার্ভারকে বললাম আমার সার্ভারে মানে রেড এনাবল থাকবে। রেড যেরকম হয় একটা সফটওয়্যার, এটা হার্ডওয়্যার রেড। আচ্ছা, এখন মনে করেন জি আমি স্যার। সার্ভারে কি করলাম, 4টা হার্ড ডিস্ক নিলাম, 4টা হার্ড ডিস্ক নিয়ে আমি বায়োসে বলে দিলাম আমার এখানে রেড এনাবল। এটা লেভেল আছে, লেভেলটা জি আমি পরে স্যার। বলতেছি। তখন কি হবে, অ্যাকর্ডিং টু লেভেল সে আমার 4টা হার্ড ডিস্ককে একটা হার্ড ডিস্কে কনভার্ট করবে লজিক্যালি। যদি বললো স্যার। একটা হার্ড ডিস্ক 2 টেরা হয়, 4টা হার্ড ডিস্কে কত হবে? 8 টেরা। 8 টেরা। সে আমাকে জি দেখাবে স্যার। তোমার হার্ড ডিস্কের টোটাল সাইজ হলো 8 টেরা। এই স্পেসটা আমি কম্পিউটারে দেখতে পারবো। স্যার আমি কি 2 টেরার উপরে রাইট করতে পারবো স্যার? হ্যাঁ, টোটাল আমি রাইট করতে পারবো। এখন কিভাবে টোটাল স্যার? আচ্ছা দাঁড়ান, আমি যখন রাইট করব, সে কিন্তু টোটালি সে ভাগ করে নিচ্ছে। সে কোথায় কি রাখবে না রাখবে এটা পরে আসছে, দেখেন সে তার মধ্যে সে ভাগ করে নিচ্ছে। রেডের লেভেল আছে, সব লেভেলে কিন্তু 8 টেরা দেখাবে না। কোন লেভেলে আবার দেখাবে, মনে করেন 2টা হার্ড ডিস্ক হলে একটা হার্ড ডিস্কের সাইজ দেখাবে, ডাবল সাইজ দেখাবে না। মনে করেন আমার হার্ড ডিস্ক 2 টেরা হওয়ার কথা 4 টেরা, আমি দেখবো 2 টেরা হার্ড ডিস্ক। আচ্ছা, এখন আসি, আমি জিনিসটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। আসেন, এখন RAID is a fault tolerant because most of the RAID level data are redundant in multiple disks. Multiple disks redundant থাকে, একাধিক হার্ড ডিস্ক ডাটা আমার থাকে। যখন ফেল হবে তখন সে আমাকে সে সাপোর্টটা দিবে। Even if this fail or even two sometimes data will be saved and operating system will not be even aware of the failure. Even operating system নষ্ট হবে না, as it is কম্পিউটার চলতে থাকবে। শুধু আপনাকে একটা রেড লাইট দেখাবে, আপনাকে একটা বাতি দেখাবে, এলইডি জ্বলবে, বলবে তোমার একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তুমি এটাকে চেঞ্জ করে বসাও। জাস্ট হার্ড ডিস্কটা কিনে এনে যা হোয়াটসঅ্যাপেবল অন অবস্থায় হার্ড ডিস্কটা দিয়ে দিবেন, ওই হার্ড ডিস্ক সরে সে আবার কাজ করে যাবে। স্যার সেক্ষেত্রে কি আমি যে রেড করলাম 4টা হার্ড ডিস্কে, তখন তো একটা নষ্ট হয়ে গেলে তার আমার মেমোরিটা কমে যাবে না স্যার সেক্ষেত্রে? মেমোরি কমবে না, সে ডাটাগুলোকে অন্যভাবে সে ব্যাকআপ রাখবে। এটা তার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। এটা রেডের টেকনিকই আলাদা, রেডের টেকনিকই সেই কাজটা করবে, বুঝতে পারছেন? শুধু তাকে হার্ড ডিস্কটা দিয়ে দিব, হার্ড ডিস্ক আমাকে ফরম্যাট করতে হবে না, কিছু করতে হবে, সে সবকিছু করে নিবে। It is prevent due to the fact of the data can be recovered from the disks that are not failed. They fail না করে দেখেন, RAID arrange the 6 level different level, 6 ধরনের লেভেল আছে। Disk stripping using the group of disks দেখেন RAID যে এটা কি বলছে স্যার, যে ডিস্ক স্ট্রিপিং uses a group of disks as one storage unit. এটা হলো কি, ডিস্ক স্ট্রিপিং ইউজ এ গ্রুপ অফ ডিস্ক। এই যে স্ট্রিপিংটা করবে, সেই যে বিভিন্ন জায়গায় সে লিখবে, লেখা এটা সে কি করবে, এটা গ্রুপ অফ ডিস্ক হিসেবে কাজ করবে, বা এজ ওয়ান স্টোরেজ ইউনিট, সে একটা স্টোরেজ ইউনিট শো করবে। সে গ্রুপ অফ ডিস্ক এজ এ সিঙ্গেল স্টোরেজ ইউনিট। আচ্ছা দেখেন, রেড স্টোরেজ টেকনিক, এই যে রেড যে লিখবে হার্ড ডিস্কে, তার 3টা টেকনিক আছে। একটা স্ট্রিপিং, একটা মিররিং, একটা প্যারিটি। কয়টা টেকনিক আছে?
তিনটা তিনটা কি কি? তিনটা স্ট্রিপিং স্ট্রিপিং, মিররিং, প্যারিটি। প্যারিটি Parity. আচ্ছা। Parity. The main method It's a parity. of storing data in the array are key, stripping, mirroring, and parity. Stripping, what is stripping? Parity. What is stripping? Stripping is the flow of data into block সামনে একজনের of a হলো certain size. রসগোল্লাদের সিন্নি একটা আচ্ছা। নির্দিষ্ট সাইজে সে ব্লক করে ফেলবে। হ্যাঁ, সে ব্লক আকারে রাখবে, সার্টেন সাইজ। এটা সাইজের একটা ব্লক আকারে সে রাখবে, দিস কল ব্লক সাইজ। সে কি করে রাখবে? সে ব্লক আকারে লিখবে। আর মিররিং এর কাজ কি? আমি প্যাকেট খুলে দেখিনি, মাংস আছে মনে করে ভিতরে একটু আরে আসছে, মিউট করেন সবাই। স্যার মিররিং মানে যে দুইটাতেই রাখবে, জাস্ট কপি। হ্যাঁ, কপি, হ্যাঁ, রাইট, কপি। আচ্ছা, এখন দেখেন, মিররিং ইজ a storage technique which is identical copies of data are stored. আইডেন্টিক্যাল ডাটা, এই হার্ড ডিস্কে যে ডাটা রাখবে ওই হার্ড ডিস্কে সেম ডাটা রাখবে। আমরা একসময় মিররিং করতাম, একটা হার্ড ডিস্ক একটা হার্ড ডিস্ক, জাস্ট লাইক মিররিং মানে একটা আয়না। আপনি আয়নার সামনে দাঁড়ান না, আপনার ডুপ্লিকেট দেখা যাচ্ছে না, জাস্ট লাইক এই হার্ড ডিস্ক, এই ডাটাগুলো এই হার্ড ডিস্ক থেকে ওই হার্ড ডিস্কে আবার সে কপি করে রাখবে, জাস্ট অল্টারনেট কপি, আইডেন্টিক্যাল কপি। আচ্ছা, প্যারিটি যেটা, দিস ভেরি ইম্পর্টেন্ট থিং। দেখেন, প্যারিটি ইজ ইন্টারেস্টিং মেথড ইউজ টু রিবিল্ড ডাটা। Rebuild data in case of failure of one of the disks. একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। প্যারিটি কাজ হলো রিবিল্ড দ্য ডাটা। স্ট্রিপিং এর কাজ কি? ব্লক আকারে ডাটাগুলো সে সেভ করে হ্যাঁ, ব্লক, হার্ড ডিস্কগুলোতে। ব্লক ইনটু এ সার্টেন সাইজ, কিন্তু সার্টেন সাইজ আকারে সে ব্লক করে ভাঙ্গি সে রাখবে। আর মিররিং এর কাজ কি? স্যার কপি থাকবে স্যার, আইডেন্টিক্যাল কপি অফ ডাটা, সেম হুবহু on the red member simultaneously, red member simultaneously, আর যে red member থাকবে তাদের কাছে সে simultaneously আইডেন্টিক্যাল কপি রাখবে। আর প্যারিটির কাজ, ডিস্ক ফেলিওর করলে ড্যামেজ ডাটা রিপেয়ার করে। এই প্যারিটির কাজটা হলো রিবিল্ড দ্য ডাটা, সে রিবিল করতে হবে। কোনো একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায়, এটাকে সে রিবিল করে দিবে। ওই ডাটা অন্য জায়গাতে ডাটাগুলো এনে আরেকটা ডাটার সাথে সে দিয়ে দিবে, না তুমি কাজটা করো, তাকে রিবিল করে দিচ্ছে। কখন? ইন কেস অফ ফেলোর ওয়ান অফ দ্য ডিস্ক, যদি কোনো একটা ডিস্ক ফেল করে। ইফ ড্রাইভ ফেল ইজ the missing block are recalculated from the checksum, right? যদি কোনো ডাটা ফেল করে হার্ড ডিস্ক, তখনই সেই কাজটা করে থাকে। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল আমার। বলেন। এখন স্যার আমি রেড করলাম 4টা হার্ড ডিস্ক 2 টেরাবাইট 8 জিবি 8 টেরা হলো। এটা পরে আসতেছি, আপনি আগে এই টেকনিক চিন্তা বুঝেন, জি স্যার। ও লেভেলে গেলে বুঝতে পারবেন। স্ট্রিপিং এর কাজ কি? প্যারিটি স্যার, প্যারিটিটা কি ফেল ওভার? না, এটা হলো রিবিল করতে পারবেন, পুনরায় লিখতে পারে সে। এখন মনে করেন একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, তখন মেশিনটা বন্ধ হয়ে যাওয়ার কথা না? জি স্যার। না, সে বন্ধ হবে না, সে অপারেটিং সিস্টেম সফটওয়্যার এজ ইট ইজ রেখে সে তাকে সার্ভিসটা দিবে। যখন আপনি হার্ড ডিস্ককে রিপ্লেস করে দিলেন অন্য একটা হার্ড ডিস্ক দিয়ে, তার ভিতরে আবার লিখতে হবে না? জি স্যার। সে আবার এই কাজটা লিখে দিবে ওই হার্ড ডিস্কে। সেক্ষেত্রে স্যার এটা ফেল ওভার হয়ে গেল, মানে পড়ে গেল, আবার এটা রিকভারি করে হ্যাঁ, নিলাম। ফেল ওভার, তার মানে রিবিল করতেছে নতুন, যাতে রিবিল করে দিচ্ছে আমাকে কাজটা করার জন্য, আবার যদি কোনো ফেল করে সে আবার লিখেও দিচ্ছে, মানে সব কাজই সে করতেছে প্যারিটি। জি স্যার। আচ্ছা, স্ট্রিপিং কাজ হলো ব্লক, ব্লক আকারে হার্ড মিররিং কাজ ডিস্কগুলোতে হলো আইডেন্টিক্যাল কপিজ অফ রেড মেম্বার, প্যারিটি কাজ হলো রিবিল্ড দ্য ডাটা। ক্লিয়ার? আচ্ছা, এখন স্যার। আসি আমরা আচ্ছা এখন আসেন, রেড দুই প্রকার, একটা হলো সফটওয়্যার, একটা হার্ডওয়্যার রেড। সফটওয়্যার রেড হলো হার্ড ডিস্ক টু হার্ড ডিস্ক পার্টিশন করে, এবার এক হার্ড ডিস্ক আরেক হার্ড ডিস্কে করা, সফটওয়্যার মাধ্যমে করা। আর হার্ডওয়্যার রেড রেড কন্ট্রোলার থাকবে মাদারবোর্ডে, মাদারবোর্ডে রেড ডিভাইস রেড সাপোর্ট করে, এই জন্য ডিভাইস বিল্ট ইন থাকবে। তাহলে আমরা ওই 4টা 3টা 2টা হার্ড ডিস্কে একটা কেবল দিয়ে সংযোগ করে আমরা রেডটা এনেবল করলেই রেড অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এলো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে ডিফারেন্স। সফটওয়্যারের একটা অসুবিধা হলো, কোনো কারণে হার্ড ডিস্ক ফেল করলে আমার রেড ডাটাও যাবে, আমার রেডও যাবে, আমার সবকিছু চলে যাবে। তো সফটওয়্যার রেড স্টেবল না। তো হার্ডওয়্যার রেড আমার স্টেবল, কোনো কারণে হার্ড ডিস্ক ফেল করলো আমি আমার ডাটা সবকিছু পাচ্ছি। তার মানে আমরা যে সমস্ত সার্ভার কিনি বাজার থেকে, ওই সার্ভারে কেনার সময় বলে দেই
রেড আছে কিনা, রেড এনেবল কিনা। আমি বলে দিব রেডের লেভেল, এই লেভেলটা আছে কিনা। আচ্ছা, এখন দেখেন আমরা যদি দেখি রেড লেভেল, আমরা লেভেলে আসি, আমরা যদি রেড লেভেলে যাই, দেখেন লেভেলে আমরা আসি, লেভেলে পাচ্ছি দেখেন রেড কি কি লেভেল আছে, 0 to 5, রেড 0, রেড 1, রেড 2, রেড 3, রেড 4, রেড 5। লেভেল কয়টা আছে? 6টা স্যার। 6টা। আচ্ছা, রেড 0 যদি করি আমরা দেখেন কোন সমস্ত আলাদা ব্যাপার আছে, কয়টা কোন লেভেলে কয়টা হার্ড ডিস্ক লাগবে, কোন লেভেলে কতটুকু স্পেস পাবো, এটা আমাদের এখন সব চলে আসবে। এবং কোন রেড কি ধরনের কাজ করতে পারে, এই যে বললাম 3টা টেকনিক, এই 3টা টেকনিক কিন্তু সমস্ত রেড লেভেলে অ্যাপ্লাই করবে। রেড 0 সে কি করতে পারে, স্টিপিং করতে পারে, ওই যে মিররিং অনলি সে স্টিপিং করতে পারবে। এটা মানে ডাটাটা ব্লক আকারে সে ভাগ করতে পারে, মাল্টিপল ডিস্কে ব্লক আকারে সে রেখে দিবে প্যারালালি। রেড 1 কি করতে পারে, মিররিং করতে পারে। আমি যদি রেড 1 লেভেলে চয়েস করি তাহলে সে মিররিং করতে পারবে, স্টিপিং করতে পারবে না, সে ব্লক আকার করতে পারবে, ডাটা ডুপ্লিকেট হবে ইন 2 ড্রাইভস। আচ্ছা, আর রেড 2 বিট লেভেল স্টিপিং উইথ ডেডিকেটেড প্যারিটি, এটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে বিট লেভেল স্টিপিং করতে পারবে ডেডিকেটেড প্যারিটি হিসাবে। আচ্ছা, এটা বাইট লেভেল করতে পারবে, আর এটা ব্লক লেভেল করতে পারে। রেড 5 হলো ব্লক লেভেল স্টিপিং উইথ ডেডিকেটেড প্যারিটি, ব্লক লেভেল স্টিপিং উইথ ডেডিকেটেড প্যারিটি। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন যদি আমরা একটু ক্লিয়ার বুঝতে চাই, দেখেন এখানে আমরা পেয়ে যাব রেড 0 কয়টা হার্ড ডিস্ক লাগবে, 2টা হার্ড ডিস্ক মিনিমাম। 2টা হার্ড ডিস্ক। এক্সেলেন্ট পারফরম্যান্স, সে কি করতে পারে, স্ট্রিপিং উইদাউট স্টিপিং মিররিং। করতে পারে, নো রিডান্ডেন্সি নাই, নো মিররিং, নো প্যারিটি। আচ্ছা, রেড 1 কয়টা হার্ড ডিস্ক লাগবে, মিনিমাম 2টা 2টা হার্ড ডিস্ক। মিনিমাম 2টা। গুড পারফরম্যান্স, নো স্টিপিং, নো প্যারিটি, সে মিররিং করতে পারে, সে মিররিং করতে পারে। আচ্ছা, রেড 3 দেখেন তো, সো রেড 1 আর রেড 0 এটা অ্যাকচুয়ালি ইউটিলাইজ হয় না, যেহেতু আমার ডাটাটা পাচ্ছি না, যেহেতু আমার এজ ইট ইজ হুবহুব কাজ করে না। আমার অপারেটিং সিস্টেম ফেল করলে কম্পিউটারও ফেল করে, এটা তো আমার এই ধরনের রেড করে তো আমাদের লাভ নাই, তাই না? আচ্ছা, রেড লেভেল 3 দেখেন, রেড লেভেল 3 বলছে 2টা হার্ড ডিস্ক লাগবে, 2টা হার্ড ডিস্ক লাগবে। সে কি করে, তো ডিস্ক 2টা ডিস্ক প্রয়োজন, সে কি করতে পারে, সে আবার মিররিং এবং স্ট্রিপিং করতে পারে। সে 2টা হার্ড ডিস্ক থেকে যদি আমি ইউজ করি, আমি একটা হার্ড ডিস্কের সাইজ পাবো। 2টা হার্ড ডিস্ক ইউজ করি 1 টেরা 1 টেরা 2 টেরা, কিন্তু আমাকে দেখাবে 1 টেরা, এর একটা হার্ড ডিস্ক পাচ্ছি। আর রেড 4টা তেমন ইউটিলাইজ নাই, বাট 5টা হলো মেইন, বর্তমানে সবাইটা ইউটিলাইজ করে, ব্যবহার করে। রেড 5 হলো মিনিমাম কয়টা হার্ড ডিস্ক, 3টা স্যার। 3টা, কিন্তু আমরা ইউজ করি 4টা, একটা এক্সট্রা থাকে। গুড পারফরম্যান্স, এতে ব্লক স্ট্রিপিং করতে পারে, গুড রিডান্ডেন্সি এন্ড ডিস্ট্রিবিউটেড প্যারিটি করতে পারে, সে স্ট্রিপও করতে পারে, সে প্যারিটি করতে পারবে। সো এই রেড 5 ইউজ করে যে আমরা ইউজ করি, তাহলে কি হবে দেখেন, যদি কোনো কারণে আমরা একটা হার্ড ডিস্ক ফেল করে, তাহলে আমার কোনো এজ ইট ইজ নাই, আমি সমস্ত ডাটা পেয়ে যাব। আর রেড 5 করলে আমার যে 3টা হার্ড ডিস্ক, 3টা হার্ড ডিস্কের জায়গায় আমি পাবো, 1 টেরা করে 3টা হলে আমি 3 টেরা স্পেস পাচ্ছি। তার মানে রেড 5 করলে আমি টোটাল হার্ড ডিস্কের স্পেস পাচ্ছি, এই জন্য আমার এটা একটা সুবিধা আছে। দিস দ্য রেড 5, দেখেন এ বি এ সি, এই যে ডিস্ক 1 ডিস্ক 2 ডিস্ক 3, সে প্রায়োরিটি সে লিখে রাখতেছে। কোনো একটা ডিস্ক ফেল করলে সে এটা ডাটা আমার রিকভার পাবো। দিস ইজ দ্য রেড লেভেল, বুঝছেন? তো রেড এর পাচ্ছি আমরা 0 1 2 3 4 and 5। 0 এটা ইউটিলাইজ নাই কেন, এটা আমার একমাত্র সে আমার ব্লক করতে পারে। 1 সে স্যার আমার মিররিং একটা করতে, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমার রেড 5 এ হুম। তিনটা হার্ড ডিস্ক আমি নিলাম, 3টা হার্ড ডিস্কে 2 টিবি করে আমার 6 টিবি হলো, হ্যাঁ, দেখা গেল আমার ডাটা হয়ে গেছে 4 টিবি। ডাটা না, ডাটা আমরা বলতে আমার ডাটা 3টা 3টি ডাটা হচ্ছে 4 টিবি, তো হ্যাঁ, এখন ডাটা যখন 4 টিবি করতে যাবেন, আপনি তো 4 টিবি তখন আপনাকে দিবে না। আপনি যখন 60% ইউজ করতে যাবেন, তখনই বলবে তোমার আর নট সাফিসিয়েন্ট, সে দেখাবে আপনি কি ফ্রি। ও আচ্ছা, তার মানে আমি 2 টিবি ইউজ করতে পারবো? হ্যাঁ, না আপনি 2 টিবি ইউজ করতে পারবেন, আর আপনি 70% 80% ইউজ করতে পারবেন, কারণ সে কিন্তু প্যারালাল লেখে, এই হার্ড ডিস্কে লেখছে, এই হার্ড ডিস্কে, এবং এই হার্ড ডিস্কে লেখছে। আমি বলতেছি স্যার, যেমন আমার টোটাল হচ্ছে যে 6 টিবি, 6 টিবি আমি কত পার্সেন্ট ইউজ করতে পারবো? ও 6 টিবি কত পার্সেন্ট ইউজ করতে পারবেন? আপনি 80% ইউজ করতে পারবেন।
তাহলে তো স্যার একটা যদি ফল্ট টলারেন্স হয় সেক্ষেত্রে কি আমি ডাটা রিকভার করতে পারবো? হ্যাঁ পারবেন। তখন আমি বলি আমরা 4টা হার্ড ডিস্ক নেই তো রেড 5 এ 3টা হার্ড ডিস্ক ইউটিলাইজ করি, একটা হার্ড ডিস্ক এক্সট্রা থেকে যায়। যখন একটা হার্ড ডিস্ক নষ্ট হবে অটোমেটিক সে ওই হার্ড ডিস্কটা নিয়ে নিবে, আমরা আরেকটা হার্ড ডিস্ক এক্সট্রা থাকে এখানে, বুঝতে পারছেন? ঠিক আছে। আমার একটা হার্ড ডিস্ক, আমরা যখন রেড 5 নেবেন, আপনি কোনো একটা সার্ভার পারচেজ করবেন তখন আপনি বলে দিবেন আমার রেড 5 লাগবে এবং 4টা হার্ড ডিস্ক লাগবে। রেড 5 বললে ওই ভেন্ডার বুঝে যাবে আমার 4টা হার্ড ডিস্ক লাগবে, আমরা তাকে বলতে হবে না, বুঝতে পারছেন? কারণ এই যে রিবিল, পি মানে কি, পি হলো সে প্রায়োরিটি, সে রিবিল করতে পারবে। বলেন। আমার কোশ্চেনটা ছিল যে আমি কত পার্সেন্ট মানে সর্বোচ্চ ইউজ করতে পারবো? আপনি কত পার্সেন্ট ব্যবহার করতে পারবেন? জি স্যার। আপনি এখানে 80% ব্যবহার করতে পারবেন। এটা ডিপেন্ডস অন ওয়ার্কিং করে, এটা নির্ভর করে অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে, বুঝতে পারেন? সেই যে ডাটাটাকে উইন্ডোজ সার্ভার 2019 আমি ইউজ করব। করেন। একটা সার্ভার নিছি, মনে করেন স্যার 4টা হার্ড ডিস্ক নিলাম। আচ্ছা একটা বলেন, আমরা কি কখনো হার্ড ডিস্কে 100% ইউজ করি? না স্যার। ইভেন তো পাবেন আপনার বাসার মেশিনে 100% ইউজ করছেন। না স্যার, ওটা তো সিঙ্গেল পিস, সিঙ্গেল হোক ডাবল হোক, আপনি যখন 80% ইউজ করবেন অটোমেটিক আপনার মেশিন মারাত্মক স্লো হয়ে যাবে, মেশিন স্লো হয়ে যাবে, মেশিন চালানো যাবে না, মেশিন চালানো যাবে না। ঠিক আছে স্যার। সার্ভারের ক্ষেত্রে যেমন আমি দেখি যে অনেকগুলো হার্ড ডিস্ক থাকে, তার মধ্যে রিজার্ভ কিছু থাকে স্যার। রিজার্ভ ওটা রেড করার ফলে রাখা হয়। হ্যাঁ, এখন আমরা হার্ড ডিস্ক বলা জানা তো। আচ্ছা আরেকটা দেখেন, রিজার্ভ এই যে বললাম না 4টা হার্ড ডিস্ক, রেড 5 এ মিনিমাম লাগে কয়টা? 3টা স্যার। আমরা নিচে 4টা, একটা রিজার্ভ আছে। আচ্ছা, রিজার্ভ একটা অবশ্যই আমরা নিতে হবে। আচ্ছা এখন দেখেন, আপনি মনে করেন আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, আমরা জানি তো হার্ড ডিস্কের চেঞ্জ সাইজ কিন্তু বছর বছর চেঞ্জ হচ্ছে। আজকে মনে হয় 512 জিবি, কালকে 1 টেরা। আপনারা যে 6 মাস পরে যান দেখবেন 2 টেরা, 1 টেরা খুঁজে পাবেন না মার্কেটে। 2 বছর পরে যান দেখবেন আছে 5 টেরা, 2 টেরা হার্ড ডিস্ক মার্কেটে নাই, আছে পাওয়া যাবে না স্যার। তখন কি করবেন, যে সাইজটা পাবেন ওই সাইজটা আমি কম্পোজ সার্ভার আমরা দিয়ে দিই। তখন আমাদের পূর্বে যে সাইজে হার্ড ডিস্ক ছিল তখন সে অটোমেটিক ওই সাইজটা সে নিবে, বাকিটা আনইউজ থেকে যাবে। রেড 5 এর আরেকটা অ্যাডভান্টেজ, বুঝতে পারছেন? অতএব আমরা যেটা ইউজ করি, কেউ রেড লেভেল 3 ইউজ করে, যাদের হার্ড ডিস্ক কম 2টা হার্ড ডিস্ক ইউজ করলে একটা হার্ড ডিস্ক পাবো, 2টা হার্ড ডিস্ক লাগবে। আর রেড 5 এ আমরা মিনিমাম 3টা, কিন্তু আমরা নেই 4টা হার্ড ডিস্ক, বুঝতে পারছেন? স্যার মিনিমাম যে আমরা 3টা নিলাম, এই 3টার মধ্যে আমি সর্বোচ্চ মানে কত পার্সেন্ট ডাটা ইউজ করতে পারবো? আপনি যত ইউজ করতে চান সমস্যা নাই, জান মিনিমাম গুলো আপনাকে দিয়ে দিবেন, আপনার 100% হয়ে তাহলে যাবে। ব্যাকআপ কিভাবে পাবো স্যার? আমি যে 3টা হার্ড ডিস্কের যদি আমি 80% ইউজ করি স্যার, সে যে আপনি যে ইউজ করবেন সে তো অলরেডি ব্যাকআপ নিয়ে নিছে, তার টাকা তো সে নিয়ে নিছে অলরেডি। আচ্ছা আচ্ছা, ওই মানে ইনফরমেশন গুলো সে একটু লেভেল নিয়ে নেয় আগে, অল নিয়ে নেই, আপনি যখন লিখবেন তখন সে নিয়ে নিচ্ছে, বুঝতে পারছি। আপনার সামনে ফ্রি থাকবে না, সে তো আপনি তখনই ফ্রি দেখাবে। তার মানে স্যার আমি 500 এমবি ব্যবহার করলে 3টাতে 3 5 1500 এমবি ইউজ হয়ে গেল, এরকম তার ব্যাপার। আপনি সে কি নিচ্ছে আপনাকে বলে নাই? জি স্যার বলে নাই, আপনি যখনই লিখবেন তখনই সে নিয়ে নিচ্ছে, ওই নেওয়ার পরই জায়গাটা ফ্রি দেখাবে, বুঝতে পারছি স্যার। জি স্যার, এখন বুঝতে পারছেন? এই নিয়ে চিন্তা করেন যে সে লেখার পরই আপনাকে ফ্রি দেখায়, কপি করে ফেলে সবগুলোতে, কপি করে আপনি 100% লেখেন সমস্যা নাই, তার জায়গা তো সে নিয়ে নিছি। জি স্যার, তার জায়গা আছে, ব্যাকআপ তার রেখে দিয়েছে, তার রেখে দিয়েছে সে। জি স্যার। আচ্ছা ডিস অ্যাটাচমেন্ট, আমাদের ডিস যে আমরা অ্যাটাচ করে থাকি, দেখেন ইম্পোর্ট আউটপুট, হোস্ট অ্যাটাচ স্টোরেজ, নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ। আমাদের অনেক সময় হার্ড ডিস্ক ছাড়াও আমাদের আরো কিছু স্টোরেজ ডিভাইস আমাদের থাকে, হ্যাঁ, যেটা হাই মনে করেন, যে নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজ নেস, এটা হাই। দেখেন একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন স্যার, রেডের ক্ষেত্রে কি কোনো হোয়াটসঅ্যাপ সিস্টেম আছে নাকি? যেমন ধর আমি একটা হার্ড ডিস্ক রেড করা আছে, বাট আমি একটা হার্ড ডিস্ক চেঞ্জ করব, এরকম কোনো সিস্টেম আছে নাকি? না, চেঞ্জ করবেন তো, হ্যাঁ আপনি চেঞ্জ করতে তখন কি পারেন। রেড ভেঙে যাবে নাকি আবার নতুন করে রেড করতে হবে আমাকে? আচ্ছা রেড 5 হলে ভাঙবে না, রেড 3 হলে ভেঙে যাবে। রেড 5 হলে ভাঙবে না, এজ ইট ইজ কাজ করবে। আপনি ওই হার্ড ডিস্কে বসা দেন, তখন সমস্যা নেই। এনি হার্ড ডিস্ক, তিনটাতে যে কোনো একটা হার্ড ডিস্ক। এই জন্য দেখেন এই যে লাল বক্স গুলা আছে 3 জায়গায় রাখতেছে, দেখছেন? আপনি যে কোনো একটা হার্ড ডিস্ক সরান, কোনো সমস্যা নেই।
স্যার রেড 5ই তো তাহলে ভালো। তাই তো সবাই তো এটা ইউজ করে আমরা। এটাই আগে তো হার্ড ডিস্কের দাম বেশি ছিল তাই রেড সি ইউজ করতে, রাইট? আচ্ছা, এখন নেটওয়ার্ক স্টোরেজ, এমন সময় কি বড় বড় স্টোরেজ দরকার হয় আমাদের নেটওয়ার্কে, ডাটা ব্যাকআপ রাখার জন্য। নেটওয়ার্ক স্টোরেজ নেস, আগে বলতে আমরা নেস, আর নেস আমরা ব্যবহার করতাম স্টোরেজ ডিভাইস হিসাবে ডাটা, এখানে ডাটা স্টোর রাখার জন্য। আমাদের এরকম ছিল সেন, আমরা সেনই দেখে আসছি, আমরা প্রথম চ্যাপ্টার পড়ে আসছি সেন, যে ক্লাস্টার সিস্টেম দেখে আসছি। সেন হলো হাই স্টোরেজ ডিভাইস, আমাদের সেন সার্ভার থাকবে, সমস্ত ডাটা আমার জমা হবে সেনে। সার্ভার 1, সার্ভার 2, ডাটা সার্ভার, সমস্ত সার্ভার আছে, সমস্ত ডাটা চলে আসবে আমাদের এই সেনে। সেন ইজ ওয়ার্ক আন্ডার দ্য ল্যান্ড, ল্যান্ড এসে কাজ করবে, সমস্ত ডাটা আমরা এখানে রেখে দিব, যখন ডাটা লাগে ডাটা আমি নিতে পারবো। কিন্তু সেন কিন্তু আপনি দিয়ে সার্ভার রান করতে পারবেন না, অনলি ডাটা স্টোরেজ, একমাত্র ডাটা স্টোরেজ আমরা সেন ব্যবহার করে থাকি। স্যার স্যান্ডটা কি রেটের মাধ্যমে করা হয় এরকম? না, রেড তো সার্ভারে করা হয়, ঠিক আছে, রেড সার্ভারে, আর সেন সার্ভার একটা ডাটা স্যান্ডটা স্টোরেজ। তাহলে এত বড় স্টোরেজ কিভাবে তৈরি করা হয়? এই এর ভিতরে স্টোরেজ ডিভাইসে আছে, আচ্ছা, ডিভাইসটাই এত বড় সাইজ, ডিভাইসে স্যার, লেনে সেন্টার লাগা দিবেন তাহলে কাজ করবে। স্যার সেন্টার যে করে এটা কি স্যার কোনো আলাদা অপারেটিং সিস্টেম ইউজ করে নাকি এটা জাস্ট সার্ভারের মতো? সার্ভার মতো, তার নিজস্ব ওএস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নিজস্ব হ্যাঁ, জাস্ট ডাটা স্টোর রেখে দিবে। স্যানের কি নিজস্ব স্টোরেজ আছে স্যার? হ্যাঁ, নিজস্ব স্টোরেজ। হ্যাঁ, এটা ডাটা সেন্টার ইউজ করে বা মাল্টিনেশনাল কোম্পানি, কারণ আমি ইউজ করছি, আমরা দেখেন আমরা বারডেম হাসপাতাল দেখেন ডায়াবেটিস, হ্যাঁ, আমাদের মনে হয় ঢাকা শহরে প্রায় 14টা ব্রাঞ্চ আছে, কেরানীগঞ্জ, সাভার, জুরাইন, বনানী, গুলশান। তা এখন মিরপুরের আমাদের হেড অফিস, হ্যাঁ, আপনি দেখবেন বিআইএসএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, জাস্ট বাংলা কলেজের অপোজিটে। তো এখন আমরা এখানে করছি কি 2টা স্যান স্টোরেজ বসাই দিয়েছি আমরা এখানে, প্রায় একটা 10 টেরা করে সাইজ, আন্ডার দ্য ল্যান্ড নেটওয়ার্কের ভিতরে। তো বলছি সমস্ত ডাটা, কার ডাটা, ইউজারের ডাটা সবাই জমা হবা সার্ভারে। যখন কোনো কারণে সাপোজ বনানী সার্ভারটা ডাউন হয়ে গেছে, তখন কি করে আমরা ওই সার্ভারটা আপ করলে এখান থেকে ডাটা সব অটোমেটিক পাঠিয়ে দিচ্ছে। একটা সার্ভারের নাম থাকে আলাদা আলাদা, বনানী দিলাম B1, গুলশান দিলাম G1, তখন এর জন্য ডাটাটা সেই দিকে পাঠিয়ে দেয়। কেউ ডাটা কিন্তু কেউ চেঞ্জ করতে পারবে না, সে যদি অ্যাক্সেস দিয়ে তাহলে আপনি ভিউ করতে পারবেন। জাস্ট লাইক এটা স্টোরেজ ডিভাইস, আর কিছু না, ডাটা স্টোর রাখার জন্য, যাতে আমার ডাটা লস না হয়। এটা একটা অবস্থা আর কি। এই তো আমাদের চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল, রাইট? ইজ দ্য মাস স্টোরেজ স্ট্রাকচার। স্যার এই যে স্যানটা কি কনফিগারেশনটা স্যার দেখাবেন স্যার? না না, সেন্স আমাদের লাগবে তো, আমাদের সেন্স ডিভাইস লাগবে তো, ডিভাইস রেখে আমরা দেখবো। সেন্স কিনবেন একটা, আসলে কিনেন তাহলে দেখা দিব না। স্যার বিশেষ তো নাই স্যার। হ্যাঁ, স্যার এই সাইটটা কি আমাদের না, স্যানটা খুবই আমার জন্য জরুরি স্যার। আপনি এক কাজ করতে পারেন, ভার্চুয়ালি রেড করতে পারেন, এটা করা যায় যদি সার্ভার করেন। আমরা এটা দেখাই, আমি যখন সার্ভার শিখেছি উইন্ডোজ সার্ভার 16, তখন আমরা রেড দেখাইছিলাম, রেড করে। রেড তো পারি স্যার, জানেন বিষয় হচ্ছে কি স্যার, স্যান সার্ভার যেমন স্যার আমার একটা আছে ঢাকায়, আরেকটা আছে আমি দূরে রাখলাম, একটা নষ্ট হয়ে গেলে তো আরেকটা থাকবে, ঠিক থাকবে একই রকম। হ্যাঁ, তখন আপনি তো থাকতে হবে, ওদের সাথে একটা লিংক আপ থাকতে হবে। হ্যাঁ জি স্যার, লিংক আপ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবে। আর আমার এই স্যানটা খুবই দরকার স্যার, কারণ বড় প্রতিষ্ঠান হলে চালাতে গেলে এই সময় স্টোরেজ ডিভাইস ছাড়া হয় না, কারণ যারা সিস্টেম চালায় তাদেরকে চাকরি ঠেকানোর জন্য বিভিন্নভাবে ব্যাকআপ রাখতে হয়, বুঝছেন? আর আমি তো এই পর্যায়ে আছি স্যার। না 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 না, আমরা এত পর্যায়ে যান নাই, অসুবিধা নাই। আপনি আর আমি ডাটা সেন্টারে পাসপোর্টের ডাটা সেন্টারে স্যার, ডাটা সেন্টার তো আপনি একটা তাহলে সেন তো ভার্চুয়াল ডিভাইস না পাই, আমি এটা কেমনে করবেন, তাই না? নেটে কাটেন, নেটে কনফিগারেশন দেখেন। আমাদের ডাটা সেন্টারে সেন্ড করা আছে, আবার স্যার ব্যাকআপ ডাটা সেন্টার করছে নতুন করে যশোরে, ওখানে একই রকম মালামাল সেট করতেছে। এটা নিয়ে একটু যারা ডাটা নিয়ে কাজ করে বা সার্ভার নিয়ে কাজ করে ওদের এটা দেখা দরকার লাগে, এটা বুঝছেন? খুব জটিল না, বুঝছেন? আপনি মনে করেন আইটি সেক্টরে কোনো কিছু জটিল না, আমরা দেখাইতে হয়, আপনি ইজিলি পারবেন, বুঝছেন? এখন মনে করেন আজকে যদি অন্য কাউকে বলেন, আরে ভাই FCFS এই তারপরে স্ক্যান এই অ্যালগরিদমে লেখে হার্ড ডিস্কে, তুমি কি বললা, তো কিছু বুঝতেছি না, বুঝতে পারছেন? এখন আপনারা দেখছেন, শিখছেন, বুঝতেছেন, হ্যাঁ এই যে সিস্টেম, এই বিভিন্ন অ্যালগরিদম ইউজ করা হয় ডাটা লেখার জন্য।
টেকনিকটা ইউজ করবো। হ্যাঁ স্যার আজকে কি লিনাক্স ক্লাস করাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ করবো তো আমরা। এই আমাদের ভার্চুয়ালি অনেকেই দেখছি স্যার সেন্টার, কিন্তু মানে রিয়েল লাইফটা আমার জন্য একটু দরকার। হ্যাঁ রিয়েল লাইফে তো তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমাদের আরেকটা চ্যাপ্টার আমরা দেখবো আমাদের। হ্যাঁ আরেকটা চ্যাপ্টার আছে আমাদের প্রোটেকশন। আমাদের ফাইনালি কিন্তু থিওরি কম, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল আছে। আমাদের এই 3 চ্যাপ্টারই কিন্তু আমাদের ফাইনালি, আরেকটা চ্যাপ্টার হলে কিন্তু আমাদের থিওরি শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? স্যার লিনাক্স কি শেষ স্যার? না না লিনাক্স শুরু করতেছি, কাজ করতেছি, শেষ হবে কিভাবে? স্যার ফাইনাল এক্সাম কি আমাদের অনলাইনে হবে স্যার? হ্যাঁ অনলাইনে। প্র্যাকটিক্যাল আপনার প্র্যাকটিক্যালি অনলাইন। আপনাদের খাতাগুলো কিন্তু জমা দিতে হবে, আমার সাথে কথা হচ্ছে কোঅর্ডিনেটরের, বুঝছেন? আমি যখন ফাইনাল এক্সাম নিব, ফাইনাল এক্সাম পরে আপনি 3টা খাতায় আমার কাছে দিয়ে যাবেন আমার অফিসে এসে, বুঝছেন? আমি বলে দিব, অসুবিধা নেই। ওকে স্যার। ফাইনাল আমাদের 8 তারিখ হবে ফাইনাল, যদি আমরা এট দিস রেগুলার ক্লাস নিতে পারি। আমাদের 8 তারিখে ফাইনাল এক্সাম আমাদের হয়ে যাবে। আমাদের 1 তারিখ আমাদের কোর্স শেষ হয়ে যাবে। স্যার ফুল কোর্স? হ্যাঁ ফুল কোর্স। কয় স্যার তারিখে স্যার? এরপরে কি আর আপনার ক্লাস আর হবে না? 8 তারিখে তো আমার এই কোর্স আমি শেষ করে দিব, আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা নিয়ে। স্যার এরপরে আর আপনার কোনো কোর্স নাই? এরপরে আপাতত নাই। স্যার পরীক্ষা কি 8 তারিখে? 8 তারিখে হ্যাঁ ফাইনাল পরীক্ষা? ফাইনাল পরীক্ষা হ্যাঁ। ওইখানে স্যার কি কি মানে কোশ্চেন অ্যানসারের মার্কিং কি রকম হবে স্যার? এটা দিয়ে দিব আপনাদেরকে, আসলে নেই, থিওরি এন্ড প্র্যাকটিক্যাল সবই দিয়ে দিব, স্যার সমস্যা নেই। মিড টার্মের পরে যে শিডিউলগুলো আছে স্যার ওইগুলো ক্যান্সেল। স্যার জি বলেন। এই চ্যাপ্টারের কপিটা স্যার আমাদেরকে দেওয়া হয়েছিল নাকি? মনে হয় না। না না দেওয়া হয়নি, দিয়ে দিব, আজকে দিয়ে দিব। দিয়ে দিন। আমি মেসেঞ্জারে আমি থ্রো করে দিব। জি স্যার। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, আসেন প্র্যাকটিক্যালের দিকে যাব আমরা। ফাইনালি থিওরি খুব কম, মানে অল্প থিওরি, আমাদের রিল্যাক্সে কাজ করব। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে পারেন কি কি? থিওরিটা কি শুধু অঙ্কই স্যার? না না আরো আছে না, কি বল খালি অঙ্ক নাকি? এতক্ষণ আমি কি পড়ালাম তোলে? স্যার কি যে বলেন রে, হ্যাঁ এই বলেন। চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে পারেন কি কি? অনেক কিছু প্রশ্ন দিতে পারে, অনেক। 25 স্লাইডে একটা প্রশ্ন দিতে পারে। স্যার সব মিলায় স্যার 30 মার্ক তো না স্যার? না 30 মার্ক, হ্যাঁ 30 মার্ক, 30 কি 25 এর ভিতরে আমি রাখবো একে, হ্যাঁ 30 কি 25 ফাইনাল রাখবো, আমাদের প্র্যাকটিক্যাল আছে তো। জি স্যার। প্র্যাকটিক্যাল মার্ক কত স্যার? দেখি কত রাখা যায়, মানে 40 এর ভিতরে ভাগাভাগি হবে। 25-14 স্যার। দেখা যাক কি হয়, মানে দেখি আগে শেষ করি কোর্স। ওকে স্যার আমি তো লগ ইন করে বলছি স্যার। করেন, অসুবিধা নেই। এই পিডিএফ ফাইলটা কি আছে আপনাদের কাছে? লিনাক্স ওএস আমি দিয়েছিলাম এটা। জি স্যার আছে স্যার। হ্যাঁ আমি স্যার ওই 7টা লোড করছি স্যার। আচ্ছা, আমি যে কমেন্টগুলো দেখাচ্ছি এই কমেন্টগুলো সবাই খাতায় নোট করবেন, বুঝছেন? জি স্যার। আমরা কোথায় ছিলাম গত ক্লাসে? কপি কমান্ড না, আচ্ছা। কপি কমান্ড,
এই যে এখানে, তাই না? এই জায়গায় ছিলাম আমরা, পেজ নাম্বার 34। এই যে কপি কমান্ড ছিলাম আমরা, কপি কমান্ড জি স্যার। খেয়াল আছে? কপি কমান্ড জি স্যার। কি কি কমান্ড দেখছি না বলেন তো, আমরা শুরু থেকে বলেন। ls pwd স্যার, cd, তারপরে হচ্ছে ls cp কপি স্যার, রিমুভ আর কি। আচ্ছা, তাহলে এখন কপি কমান্ড দিছি, rm কমান্ড দেখছি আমরা। আচ্ছা, তারপর এটা পরে ফাইন্ড কমান্ড দেখতেছি, পরে ফাইন্ড। আচ্ছা, এখন দেখেন আমরা মোর কমান্ড দেখেন, মোর টু রিড এ পেজ বাই পেজ। কমান্ডে আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ, কোনটা কোনটা বলেন? কপি কমান্ডে আমি অন্য একটা ডিরেক্টরিতে একটা ফাইল কপি করলাম অন্য একটা নামে, পরে আমি আর এই ls -l ওই ফাইলটা খুঁজে পাইনি। তাহলে ls -l দিলে ওই দুইভাবে দেখতে পারেন। হয়তো আপনি ওই ডিরেক্টরিতে গিয়ে দেখতে পারেন, অথবা ls স্পেস -l স্ল্যাশ ওই জায়গার নামটা দিতে হবে। স্যার ওই ডিরেক্টরিতে গিয়ে একটা ডিরেক্টরি, নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে কি ফাইল আছে ওইটা আমি কিভাবে দেখবো, ওই জিনিসটা একটু দেখা দরকার। আর আমি যে কি জন্য খুঁজে পাই না, স্যার ওই কমান্ডটা যদি স্যার আরেকবার আপনি করতেন, একটা ফাইল অন্য একটা ডিরেক্টরিতে কপি করা আর ওই ডিরেক্টরির ফাইলগুলো দেখা, ওই দুইটা কমান্ড যদি স্যার একটু দেখা যায়। আচ্ছা, রুট পাসওয়ার্ড ভুলে গেছি, কোনো সলিউশন আছে? হ্যাঁ, সলিউশন আছে। আপনি সিঙ্গেল ইউজার মোডে গিয়ে পাসওয়ার্ড ব্রেক করতে পারবেন। আচ্ছা, দেখুন আপনি কপি কমান্ড, তাই না? হ্যালো। জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমি একটা mkdir লিনাক্স 11 একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা, বলেন এবার সিপি বলেন -r লিনাক্স 11 কোথায় কপি করব, এই জায়গায় না অন্য জায়গায়? আমি স্যার একটা ফাইল কপি করব ওই লিনাক্স 11 ডিরেক্টরিতে, অন্য ডিরেক্টরিতে। অন্যটিতে ফাইল কপি করবেন। আচ্ছা, ওকে। আমাদের কোনো ফাইল আছে ls -la, আমাদের কোনো ফাইল আছে আমাদের? আমাদের ফাইলে দেন test11 পাইছেন, test11 ফাইল। আচ্ছা, সিপি test11 কোথায় কপি? স্পেলিংটা হয় না, টেস্ট না, এটা টেস্ট। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। কি আচ্ছা, test11, হ্যাঁ হ্যাঁ, তারপরে ডিরেক্টরি হবে এই যে একটু আগে যে লিনাক্স 11 ডিরেক্টরিতে। লিনাক্স 1 ডিরেক্টরি তো নাই, আমরা বানাই নিব একটা। একটু আগে না বানাইলেন স্যার মাত্র? আচ্ছা, বানাইছি, ওকে ফাইন, রাইট, হ্যাঁ বানাইছি। test11 কপি করব লিনাক্স কত 1 না 11 স্যার, 11 লিনাক্স 11, ওকে 11 এন্টার দিব। জি স্যার। কপি হয়ে গেল। এখন ls বলেন -la দিলে এই লিনাক্স 11 টা শো করবে না? হ্যাঁ, লিনাক্স 11 দেখেন, test11 আছে, ফাইলটা আছে স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে ls -la দিলে তো আমার অল ফাইল শো করার কথা, এই যে লিস্ট আসবে এই না। ls -a দিলে আমি যে জায়গায় আছি, pwd দিলে ওই রুটেরটা দেখায় শুধু, ওই লিনাক্স 11 ফোল্ডারের ভিতরে কি আছে ওটা কিন্তু দেখাবে না। আমি এইটাই পারি নাই স্যার, আমার যতবার আসছে আমার শুধু রুট ডিরেক্টরিতে, আমি এইটা আপনি যদি লিনাক্স 11 ভিতরে দেখতে চান,
তাহলে আপনাকে হয়তো সিডি এলআই লিনাক্স 11 যেতে হবে, দিয়ে 11 এলএস দিলে আমরা তখন দেখতে পাচ্ছেন টেস্ট 11 টেস্ট সরি সিডি এলআই লিনাক্স 11 এবার এলএস দিলে টেস্ট 1 দেখতে পাচ্ছেন। আর যদি মনে করেন না আমি ফোল্ডারের ভিতরে যাব না, আমি এখান থেকে সরাসরি দেখবো, তখন হলো ls -la linux লিনাক্স 11 এন্টার দিলে ওই লিনাক্স 1 এর ভিতরে কি কি ফাইল আছে তখন দেখাবে। হয়তো আপনি ফোল্ডারের ভিতরে যেতে পারেন, অথবা এই জায়গা থেকে ওই পাত্রা বলে দিলে ওই পাত্রের ভিতরে কি আছে ওটা আমরা দেখতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আমাদের কমান্ড শেষ, আসেন যে আমরা দেখে আসেন মোর হলো পেজ বাই পেজ দেখার জন্য আমরা মোর কমান্ডটা ইউজ করি। মোর হলো পেজ বাই পেজ দেখার জন্য। মনে করেন মোর, এখন মনে করেন আমি একটা ফোল্ডারে যাই সিডি মনে করেন ইটিসি, দেন এখানে অনেক ফাইল আছে ls -la আমি দেই প্রচুর ফাইল, অনেক ফাইল আছে। আমি দেখতে চাই মনে করেন ls -la পাইপ মোর দিলে এক পেজ করে আসবে, এক পেজ সরি আচ্ছা, তার মানে এক পেজ আসলো, এটা এক পেজ না কি? জি স্যার। এটা এক পেজ করে আসছে। দেন মানে নিচের দিকে কি লেখা আছে? মোর। তার মানে আর নিচের দিকে আরো আছে, নিচের দিকে আরো আছে। সে বললো তোমাকে আমি এক পেজ শো করলাম, তুমি যদি নিচের দিকে যেতে চাও তো তুমি এন্টার দাও, এন্টার দিলে এক লাইন করে উপরের দিকে যাবে। আর যদি স্পেস বার দেই তাহলে এক পেজ করে উপরের দিকে যাবে। কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন আমি যে ফাইলটা খোঁজ করতেছি সেই ফাইলটা মনে করেন আমি পেয়ে গেছি, আমার নিচে যাওয়ার দরকার নেই, তখন কিউ দিলে স্টপ হয়ে যাবে। মোর হলো পেজ বাই পেজ দেখার জন্য, কমান্ড হলো ls স্পেস -la পাইপ মোর। কিবোর্ডে কি চিহ্ন বলে এটাকে? ওই যে এন্টারের উপরে আছে দেখবেন, এটা দিলে আমি পেজ বাই পেজ দেখতে পারি। কারণ আমার সাথে সব দেখা সম্ভব না, আমার ওখানে 500 লাইন আছে, যদি 500 একসাথে দেখতে পারবো না, তাই না? আচ্ছা, আর হলো ক্যাট কমান্ড। ক্যাট দিয়ে আমরা ফাইল তৈরি করতে পারি, অথবা ফাইল আমরা রিড করতে পারি, হ্যাঁ আমরা ফাইলকে মার্জ করতে পারি, কিন্তু এডিট করতে পারি না। ক্যাটের যে একটু অসুবিধা হলো, ক্যাট দিয়ে আমরা ফাইল তৈরি করা, ফাইলকে পড়া, এই কাজটা করতে পারি, কিন্তু এডিট করতে পারি। এডিট করার জন্য অন্য ফাইল কাজ করব। ক্যাট দিয়ে কি ফাইল তৈরি করব? মনে করেন ক্যাট গ্রেটার দেন মনে করেন ফাইল নাম, মনে করেন ফাইল 1 নাম দিলাম, যে কোনো নাম দিতে পারি। মনে করলাম দিস ইজ এ টেস্ট, রাইট? আমার লেখা শেষ, কন্ট্রোল জেড দিলে সে সেভ হয়ে বাড়িয়ে যাবে। আমি তবে ls কমান্ড দিয়ে দেখেন ls -la, এই দেখেন ফাইল 1 নামে একটা ফাইল আমাদের হয়ে গেছে। ফাইল 1 আছে, যে ফাইল 1 পাচ্ছি আমরা, ফাইল 1, জি স্যার। এই ফাইল 1 আছে। তো সো আমি যদি ফাইলটা দেখতে চাই, ক্যাট ফাইল 1, ফাইলের ভিতরে কি লেখা আছে সেটা আমি দেখতে পারতেছি। এটা বলছে ক্যাট ইজ দ্য বেসিক কমান্ড টু রিডিং এ ফাইল, রাইট? এটা ফাইল রিড করার জন্য এটা বেসিক কমান্ড। ক্যাট আমরা রিড এবং ক্রিয়েট করা, বাট নো এডিটিং, এরকম এডিটিং হবে না, রাইট? এই হলো ক্যাট কমান্ড। আচ্ছা, সু হলো সুপার ইউজার। এখন সু হলো সুপার ইউজার টু অ্যালাউ এ ইউজার টেম্পোরারি বিকাম দ্য অ্যানাদার ইউজার। এখন মনে করেন আমি এই যে অল্টার F5 দিলাম, মনে করেন রিটার্ন BCC 1 2 3, দেখেন এখন আমি যে ইউজার, আমি কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার না সিঙ্গেল ইউজার, নরমাল ইউজার? নরমাল ইউজার স্যার। নরমাল ইউজার। কিভাবে বুঝলাম? যে ডলার ডলার সাইন আছে। আচ্ছা, জি স্যার। এখন লোকাল ইউজার। হ্যাঁ লোকাল ইউজার। আমি যে এখন সুপার ইউজার যেতে চাই, আমি রুটের অ্যাক্সেস পেতে যাচ্ছি, তাহলে su স্পেস হাইফেন, su দিয়ে একটা স্পেস দিয়ে হাইফেন দিব। এই হাইফেনের দেওয়ার কারণ হলো আমি রুটের সম্পূর্ণ অ্যাক্সেস পাওয়ার জন্য, রুটের যত অ্যাক্সেস আছে তার প্রোফাইল
তাহলে এভরিথিং পাওয়ার জন্য হাইফেন দিতে হয়। হ্যাঁ, দিলে সে পাসওয়ার্ড চলে। এটা কার পাসওয়ার্ড? এটা রুটের পাসওয়ার্ড। বিসিসি রুটের পাসওয়ার্ড স্যার। রুটের পাসওয়ার্ড। রুটের পাসওয়ার্ড দিলাম, দেন সে আমার হ্যাশ আসা পড়ছে। সো যে কোনো ইউজার যদি রুটে যেতে চায় তাকে সু দিয়া সে যেতে পারে সুপার ইউজারে। তবে আমরা সার্ভারে সবাইকে অ্যালাউ করি না, ফর সিকিউরিটি রিজন। যে কজন সার্ভারে কাজ করে ওই কজনকে সুপার ইউজারে অ্যাক্সেস আমরা দিয়ে দিই, আদারওয়াইজ অন্যের পাসওয়ার্ড জানলো তারা সুপার ইউজার পাবে না। এটা সিস্টেম থেকে কন্ট্রোল করা যায়। আচ্ছা, এগুলো সুপার ইউজার। নেক্সট এটা দেখে মোর এবং লেস। মোর এবং লেস বলছে যদি কোনো ফাইলের, আমরা একটু দেখে আসি, মোর কমান্ডটা হলো পেজ বাই পেজ দেখার জন্য। মোর কমান্ডটা আরেকটা কাজে ব্যবহার করতে পারি, ভিতরে কি লেখা আছে কন্টেন্টটা দেখার জন্য। মনে করেন মোর ইটিসি PAWD, মানে এই 5WD ফাইলের ভিতরে কি লেখা আছে এটা দেখার জন্য আমরা এই মোর কমান্ড ইউজ করতে পারি। মোর স্পেস, তার মানে কি আমি ফাইলের ভিতর না ঢুকে ফাইলের ভিতর কি লেখা আছে সেটা আমি দেখতে পারি। মোর আর লেস একই কমান্ড, কারণ লেসে হলো পেজ আপ, মোরে পেজ আপ ডাউন করা যায় না, এটা ইয়াতে করা যায়। আমি বিশেষ শাটডাউন দিয়ে দিছি। আচ্ছা, এখন মোর আর লেসের যে কমান্ডটা হলো, মোর দিয়ে আমি উপরে যেতে পারি, স্পেস বার দিয়ে পেজ আপ এন্ড ডাউন বাটন কাজ করে না, বাট লেস এটা কাজ করে। এই হলো মেইন ডিফারেন্স মোর এবং লেসের। আচ্ছা, নেক্সট আমরা আসি, দেখেন হেড এন্ড টেল। হেড এবং টেল। হেড তো বুঝি মাথা, টেল মানে কি নিচে লেজ। লেজ, নিচে থেকে। এখন যদি আমি মনে করেন কোন একটা ফাইলের উপর থেকে নিচে দেখতে চাই, তখন আমরা কি করি? হেড স্পেস ফাইলের নাম দিয়ে দিলে উপর থেকে নিচের দিকে দেখাবে। বাই ডিফল্ট সে আপনাকে 10 লাইন দেখাবে, 10 লাইন। এই যে ডিফল্ট কত লাইন? 10 লাইন। আর যদি আমি বলে দেন -n দরকার নাই, -20, তাহলে 20 লাইন দেখাবে উপর থেকে নিচের দিকে। আর যদি টেল ফাইলের নাম দেই ইটিসি পাসওয়ার্ড, শেষে 10 লাইন দেখাবে। আর যদি বলে দিই -20, n মানে 20, n দরকার নাই, তাহলে শেষে 20 লাইন দেখাবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড যেটা আমাদের সবসময় কাজে লাগে, এবং যারা সিস্টেমে কাজ করে লিনাক্স নিয়ে তারা সচরাচর এই কমান্ডটা ব্যবহার করে থাকে, যে রিয়েল টাইম। রিয়েল টাইম কোনো কিছু হচ্ছে সার্ভারে বা ঘটতেছে বা কে কি অ্যাক্সেস করতেছে, সেটার জন্য আমরা ইউজ করি টেল -f। কি ইউজ করি? টেল -f। রিয়েল টাইম দেখার জন্য আমরা ইউজ করি টেল -f। মানে মনে করেন আমি দেখবো বার লগ মেসেজ, আমি মেসেজ একটা ফাইল, লগ সমস্ত লগ জমা হচ্ছে এখানে। মানে এখন আপনি একটা আমাকে ইমেল পাঠাইছেন, আমি দেখবো টেল -f এই লগ ফাইল নাম দিলে দেখাবে এমুক ইউজার, সেন্ডার এমুক, রিসিভার এমুক, এই আইপি থেকে একটা ইমেল গেছে। মানে সার্ভারে মানে কে কোন সাইট ব্রাউজ করতেছে, কে কি কাজ করতেছে, কে কি লগ ইন করতেছে, রিয়েল টাইম। রিয়েল টাইম মানে কি? এই সময়ে যা হচ্ছে। হ্যাঁ, লাইভ প্রোগ্রাম মানে লাইভ প্রোগ্রাম, টিভিতে লাইভ প্রোগ্রাম দেখায়, টক শো দেখানো। লাইভ মানে কি? ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট, রাইট? এটা হলো টেল -f। আমি কমান্ড আমরা দেখি, তাহলে সুবিধা হবে আমার জন্য। নট লিস্টেড root আচ্ছা, এখন এটা হলো এটা। আচ্ছা, তেমন হু দিলে দেখা যায় কে কে লগ ইন করা আছে, ডাব্লিউ দিলে দেখা যায় কে কে লগ ইন করা আছে, এটা দেখতে পারি আমরা, রাইট? আচ্ছা, আর রিডাইরেক্ট। রিডাইরেক্ট হলো মানে আমার যে কমান্ডটা আছে, আমার যে আউটপুটটা আসছে, সেটা আমি একটা ফাইলের ভিতরে পাঠিয়ে দিব। ইজ দ্য রিডাইরেক্ট। রুট, এই দেখেন, মনে করেন টেল -f বার লগ, মনে করেন সিকিউ লগ। সিকিউ লগ কে কে লগ ইন করছে দেখা যায়, এই দেখেন। মানে রিয়েল টাইম লগ, মানে এখন আর কেউ নাই, মানে অলরেডি একটু আগে ঢুকছে, দেখেন এই যে সেশন ওপেন, ইউজার রিটার্ন লগ ইন করছে। যদি কোনো ইউজার লগ ইন করার চেষ্টা করে, সে ফেল করতেছে, সব আমরা দেখাবে।
মনে করেন সাপোজ আমি এটা দেখাই, এখানে জায়গা ফাঁকা আছে, এই জায়গা ফাঁকা আছে না জায়গাটা? জি স্যার। আচ্ছা আমি করেন অল্টার F4 গেলাম, মনে করেন আমি রুট পাসওয়ার্ড দিলাম ভুল, বিসিসি মনে করেন 345। এখন আমার সার্ভারে কেউ ঢোকার চেষ্টা করতেছে, কি পাসওয়ার্ড কি ইনকারেক্ট না কারেক্ট? ইনকারেক্ট স্যার। ইনকারেক্ট। এখন দেখেন লগে এসে শো করবে, এই যে লগে আসছে দেখেন দেখা যাচ্ছে পাসওয়ার্ড ফেল, পাসওয়ার্ড ফেল ইউজার ফর ইউজার রুট, ইউজার ফেল করছে দেখেন, অথেন্টিকেশন ফেল, ইউজার রুট লগ ইন করার চেষ্টা করছিল, সে পাসওয়ার্ড ফেল করছে, অথেন্টিকেশন ফেল। দিস দ্য রিয়েল টাইম, দেখছেন? মানে যদি কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করতে চায় তাহলে আপনি এখানে আসবে, এবং কে কে সার্ভার লগ ইন করছে তাও এখানে দেখাবে। দিস ইজ দ্য রিয়েল টাইম। এজন্য টেল মাইনাস এফ, যে কমান্ড হলো টেল মাইনাস এফ, রিয়েল টাইম লগ দেখার জন্য। তো রিয়েল টাইম লগ দেখার জন্য কমান্ডটা কি? টেল মাইনাস এফ। টেল মাইনাস এফ। টেল মাইনাস এফ, ছোট হাতের এফ, স্মল এফ। টেল স্পেস হ্যাঁ, টেল স্পেস মাইনাস এফ, মাইনাস এফ। পরে তারপর স্পেস, হ্যাঁ, তারপর স্পেস হলো যে লগ দেখতে চান সে লগের নাম, সে ফাইলের নাম। আচ্ছা, আর হলো ধরেন রিডাইরেক্ট। রিডাইরেক্ট কি মনে করেন, সাপোজ আমি মনে করেন যে ls মাইনাস la এই কমান্ডটা দিছি না, কি কমান্ডটা দিছি? জি স্যার। কমান্ডটা আউটপুটটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না আপনারা? জি স্যার। জি স্যার। কি দেখতে পাচ্ছেন? আসছে কি পাচ্ছেন? এখন মনে করেন এই যে ls মাইনাস la এইটা একটা ফাইলে চলে যাবে, মনে করেন আমি দিলাম, মনে করেন কি নাম দিব বলেন? স্যার ফাইল 1 এ পাঠাইছেন একটা ফাইল ক্রিয়েট মনে করেন ফাইল দিলাম 99 দিলাম। জি স্যার। কি নাম দিলাম? ফাইল 99। 99। তাহলে আমার যে আউটপুটটা স্ক্রিনে আসার কথা ছিল, স্ক্রিনে না সেটা যাবে কোথায়? একটা ফাইলে। এই ফাইল 99 এ যাবে। এখানে ls মাইনাস la আউটপুটটা দেখাইছে না স্যার, দেখেন নাই। এখন আমি ক্যাট কমান্ডে দিই ক্যাট ফাইল 99, ফাইল 99, দেখবেন এই যে এখানে এই আউটপুটটা গিয়ে বসে রয়েছে এখানে। তারা বলছে তোমার যে আউটপুটটা যেখানে আসার কথা ছিল না এসে তুমি একটা ফাইলের ভিতরে পাঠাই দাও, ওই ফাইলে আউটপুটটা চলে যাবে। এগুলো রিডাইরেক্ট করা দেওয়া। রিডাইরেক্ট কি বুঝতে পারছেন? রিডাইরেক্ট রিডাইরেক্টর কমান্ডটা কি ছিল স্যার? এই যে কমান্ড হলো ls স্পেস মাইনাস যে কোনো কমান্ড। হ্যাঁ, আপনি একটা গ্রেটার দেন দিলে মানে রিডাইরেক্ট, ওই জায়গায় চলে যাও। স্যার স্পেস দিয়ে গ্রেটার দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেটার দেন। ফাইল নেম দিব, ওই ফাইল ক্রিয়েট হই তো হবে, তাই তো? হ্যাঁ, ফাইল ক্রিয়েট হয়ে হবে। এই ফাইলের নাম নেই, ফাইলটা হচ্ছে ফাইলের নামও ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে আমার আউটপুটটা ওই ফাইলের ভিতরে সে পাঠিয়ে দেবে। ও ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার অ্যাপেন্ড, স্যার অ্যাপেন্ড তো দেখেন। হ্যাঁ, আচ্ছা একটা আছে মানে গ্রেপ কমান্ড। গ্রেপ মানে কি? খোঁজা। এখন মনে করেন আমি এটাকে গ্রেপ করে আমার এই ওয়ার্ডটা আছে কিনা নাই, হ্যাঁ আমি এটা খুঁজ করতে চাচ্ছি। মানে একটা আছে মানে ফাইন্ড কমান্ড, একটাকে দেখে আসি ফাইন্ড। কোথায় পেলাম, একটু উপরে আমরা গ্যাপ দিয়ে মিস করে আসলাম, যে ফাইন্ড কমান্ড। মনে করেন আমি একটা ফাইল চাচ্ছি, ফাইলটা আমার হার্ড ডিস্কে কোথায় আছে আমি জানি না। আমার যে একটা ফাইল আছে, মনে করেন সাপোজ ফাইল 99, ফাইল 99 কোথায় আছে সেটা আমি জানি না। তাহলে কমান্ডটা কি হচ্ছে দেখেন, কমান্ডটা হচ্ছে আমার ফাইন্ড, FIND। এই সমস্ত হার্ড ডিস্ক মানে লিনাক্সের এই সমস্ত হার্ড ডিস্ক থেকে বা রুট পার্টিশন থেকে মাইনাস নেম, নেম মাইনাস নেম, রাইট? এই যে কমান্ড এখানে আছে মাইনাস নেম। এখন সে বলছে তুমি কাকে চাচ্ছ? ফাইল 99। ফাইল নেম, মনে করেন ফাইল 99, রাইট? এবার প্রিন্ট করো মাইনাস প্রিন্ট, মাইনাস প্রিন্ট না দিলে হয় প্রিন্ট। সে পুরো হার্ড ডিস্ক খোঁজ করে আমাকে বলবে এই ফাইল 99 কোন ফোল্ডারের ভিতরে আছে। রুট ফোল্ডারের ভিতরে। আচ্ছা, অনেক সময় প্রিন্ট কমান্ড দিলে হয়, এটা না দিলে হয়। স্যার ফাইন্ডের পরে ফাইন্ডার স্ল্যাশের মাঝখানে কি স্পেস আছে? স্পেস, হ্যাঁ প্রতিটা জায়গায় একটা স্পেস আছে। ফাইন্ড তারপরে একটা স্পেস, তারপরে আবার স্পেস, হ্যাঁ একটা স্পেস, মাইনাস নেম। হ্যাঁ মনে করেন
এই ফাইন্ড একটা স্পেস হবে, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, তারপর এখানে একটা স্পেস। এবং আমি, কারণ আমার যে এই ফাইলটা কোন ফোল্ডারের ভিতরে আছে, কোথায় আছে, আমাদের মনে রাখা সম্ভব না। যদি কোনো মনে না থাকে, আপনি না জানেন, যে কোনো ফাইল, একটা এক্সাম্পল আমি দেখালাম, তাহলে আমরা ফাইন্ড স্ল্যাশ মানে কি, ফাইন্ড হলো স্ল্যাশ হলো আমার সম্পূর্ণ হার্ড ডিস্ক। আমি যদি মনে করেন না আমি ফোল্ডার জানি, আমি ফোল্ডার সরাসরি ফোল্ডার মনে করেন এই যে ফাইন্ড, হ্যাঁ, আমি যদি ফোল্ডার জানি ফোল্ডার বলে দিতে পারি, সরি ফাইন্ড, আমি যদি ফোল্ডার জানি ফোল্ডার বলে দিতে পারি, হ্যাঁ, রুট রুট। আমি যদি ফোল্ডার না জানি, না আমি এই হার্ড ডিস্কে কোথায় আছে আমি জানি না, কোন ফোল্ডার তাও আমি জানি না, এবার রুট, তারপর মাইনাস নেম, তারপর আমি কি ফাইল, কোন ফাইলটা সে নাম দিলে সেটা সে বলে দিবে। এগুলো ফাইন্ডের কমান্ড। আর একটা আছে গ্রেপ কমান্ড। গ্রেপ, গ্রেপ মানে কি, একটা ফাইলের ভিতরে একটা ওয়ার্ড আছে, আমি সেই ওয়ার্ডটা খুঁজ করতে চাচ্ছি, আমি তাকে গ্রেপ করে নিতে যাচ্ছি, মনে করেন GREP, গ্রেপ, গ্রেপ। মনে করেন এখন আমি একটা ওয়ার্ড চাচ্ছি, মনে করেন আরিফ, আর ফাইলটা আছে ETC মানে এই 5WD ফাইলের ভিতরে আরিফ নামে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আছে কিনা নাই সেটা আমি গ্রেপ করতে যাচ্ছি। সেটা বলছে হ্যাঁ আছে, আরিফ নামে ওয়ার্ডটা সেটা এই ফাইলের ভিতরে এই ল্যান্ডাতে সে আছে। একটা হলো ফাইল খুঁজ করা, একটা হলো ফাইলের ভিতরে একটা ওয়ার্ড খুঁজ করে নিয়ে আসা। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই দুটো কমান্ড একটু লিখে নেন আপনারা। গ্রেপ স্পেস ওয়ার্ড, যে ওয়ার্ডটাকে আমি খুঁজ করতে চাচ্ছি, ফাইলের ভিতরে ওয়ার্ড খোঁজার জন্য গ্রেফ, আর হ্যাঁ আমার নির্দিষ্ট ওয়ার্ড, আমার টার্গেট ওয়ার্ড, ওয়ার্ডটাকে খুঁজ করা। স্পেস পরে স্ল্যাশ ফাইল নেম, যে ফাইলের ভিতরে সেই ওয়ার্ডটা আছে, মনে হয় ইটিসি পাসওয়ার্ড হতে পারে, যাই হোক স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, যেহেতু ইটিসি সরি রুটের আন্ডারে, তাই স্ল্যাশ ইটিসি স্ল্যাশ /wd। আমি আপনার জিজ্ঞাসা করতে ফাইন্ড কমান্ডটা বলেন বা গ্রেপ কমান্ডটা বলেন, একটু সবাই লিখে নেন। এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আমরা ধরবো, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা মনে করবেন, যেগুলো দেখাচ্ছি। সবাই লিখছেন? একটু খাতায় লিখে নেন সবাই। আচ্ছা, এর আমাদের হেড, টেল, WD ডাইরেক্ট, গ্রেপ, তারপর এই যে বলা আছে ব্লু কালার ডিরেক্টরি, ব্ল্যাক এন্ড হোয়াইট ফাইল, এটা হলো কালার বোঝার জন্য, রেড কম্প্রেস, হ্যাঁ, এটা কালার দিয়ে আমরা বুঝবো না, আমরা বুঝবো সিম্বল দিয়ে, হ্যাঁ, গ্রিন এক্সিকিউটিভ ফাইল। অনেক সময় কালার দিয়ে অনেকে যদি বুঝতে চান, মানে ব্লু কালার হলো ডিরেক্টরি থাকে ব্লু কালার, ব্ল্যাক এন্ড হোয়াইট হলো ফাইল, হ্যাঁ, রেড কালার হলো কম্প্রেস ফাইল, কম্প্রেস ফাইল থাকে রেড কালার, গ্রিন কালার হলো এক্সিকিউটিভ ফাইল, যেটা EXE ফাইল, ইয়েলো ডিভাইস, এটা দরকার নেই আমাদের, কাজের ক্ষেত্রে আমার চলে আসবে। আচ্ছা, এখন এইটা একটা হোম ডিরেক্টরি, এটা হোম, এই টাইল মানে হোম ডিরেক্টরি। এখন মনে করেন আমি এই যে হোম আছে, এই যে টাইল, হ্যাঁ, মানে আমি সিডি সাপোজ চলে গেলাম ETC ফোল্ডারের ভিতরে, এখন এই টাইল কমান্ডটা আছে, তাহলে হোমটা কিন্তু নাই, এই যে টাইল, এই সিম্বলটাকে বলছে হোম ডিরেক্টরি। হ্যাঁ, আমি সিডি দিয়ে এন্টার দিলে হোম ডিরেক্টরি যাবে, অথবা সিডি দিয়ে আমি এরকম টাইল কমান্ড দিই, তাও আমার চলে যাবে হোম ডিরেক্টরিতে। আর আমাদের যে রুট, এটা আমরা জানি রুট, আমাদের রুট পার্টিশন। দেখেন রুট কথাটা আমাদের দুই ভাবে আসছে, একটু খেয়াল করেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এই যে স্ল্যাশ, এটা রুট পার্টিশন, এই স্ল্যাশটাকে আমরা কি রুট পার্টিশন, আর স্ল্যাশ রুট এটা হলো রুট হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি বলতে আমরা কি বুঝি, মানে তার নিজস্ব একটা ডিরেক্টরি, কি বুঝতে পারছেন? এটা হলো তার নিজস্ব একটা ডিরেক্টরি, যার নিজস্ব এই ইউজার একটা ডিরেক্টরি। আর যত ইউজার আছে আমাদের, সমস্ত ইউজার কিন্তু থাকে হোমের আন্ডারে, হোমের আন্ডারে একটা ইউজার ফোল্ডার তৈরি হয়, সমস্ত ইউজাররা যে একটা ইউজার আমরা ক্রিয়েট করতেছি, ওই প্রত্যেকটা ইউজারের নামে একটা ফোল্ডার তৈরি হচ্ছে হোমের আন্ডারে। হোম স্টুডেন্ট, হোম আরিফ,
সব থাকবে এখানে। এই যে আমরা দেখে আসেন হোম স্যার ls minus la স্ল্যাশ হোম, এদের হোমের আন্ডারে দেন আরিম বিসিজি মানে মসুর রিটন, হ্যাঁ সাব, এই সমস্ত সব একটা ইউজার তৈরি করলে হোমের আন্ডারে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওই ইউজার যখন লগ ইন করবে, সে যখন কাজ করবে তখন সমস্ত এই ফোল্ডারে জমা থাকবে। মানে এখানে একটা সুবিধা হলো লিনাক্সে যার যার যে সমস্ত ইউজার যে কাজ করবে তার ফোল্ডারে জমা হবে, সে অন্য কোনো ইউজারের ফোল্ডারে সে কাজও করতে পারবে না, কোনো মডিফিকেশন করতে পারবে না, যার যার তার এখানে ইট ইজ মোর সিকিউর, বুঝছেন? আমি 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 এসে কাজ করলাম, আমার ফোল্ডার থেকে গেল। আচ্ছা, এখন ইজ দ্য ওয়ার্কিং উইথ লিনাক্স মোর কমান্ড, আপনি এগুলো প্র্যাকটিস করবেন আমাদের লাস্ট বি দেখার জন্য। আনইউজফুল লগইন ইউজার, আনসাকসেসফুল, হ্যাঁ, তারপর ইউনেম মাইনাস আর কোন কার্নেল ভার্সন দেখা যাবে, ইউনেম মানে ওএস নেম, ইউনেম দিলে দেখাবে আপনার ওএস নেমটা কি, যে ইউ নেম, এটা কমান্ডটা দেখার জন্য যে লিনাক্স ওএস। টপ টপ মানে আপনি যদি টপ দেই, এটা টুকটাক গেলে এটা আনইম্পর্টেন্ট কমান্ড। রানিং কতবার, হ্যাঁ, কত পার্সেন্ট মেমোরি ইউজ হচ্ছে, রাইট? কত পার্সেন্ট মেমোরি ইউজ হচ্ছে, সোয়াপ মেমোরি কত খাচ্ছে, কোন কোন প্রসেস চলছে সেটা দেখার জন্য কি এগুলো আমরা টুকটাক প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমরা দেখি ডিরেক্টরি স্ট্রাকচার। এখন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখেন ফাইল আর পুট ইনটু এ ডিরেক্টরি, এটা কি বলছে? ফাইল ডিরেক্টরি আন্ডারে থাকে। আচ্ছা, এটা কি বলছে? অল ডিরেক্টরি আর ইন হায়ারার্কি স্ট্রাকচার ট্রি স্ট্রাকচার, মানে কি? স্যার সবগুলি ডিরেক্টরি স্ল্যাশের আন্ডারে থাকবে স্যার। আচ্ছা, user can put and remove any directory on that tree, user যে কোনো ডিরেক্টরি এই ট্রির মধ্যে যে কোনো ডিরেক্টরি পুরো করতে পারবে বা রিমুভ করতে পারবে। এটা কি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দেখেন এটা এটা বলেন। সব ডিরেক্টরি ইজ রুট, which is Slash. called কি, স্ল্যাশ আর রুট স্যার। which is called slash। দেখেন আমরা এই স্ল্যাশটাকেও যে একদম টপ, তাকে আমরা রুট বলি, আর অনেক সময় আর ডাবল ওটি রুট লিখি, তাই না? এটা কি বলছে? হোম ডিরেক্টরি স্যার, হোমের আন্ডারে যে ডিরেক্টরিগুলো দেখাচ্ছেন স্যার একটু আগে, হোম ডিরেক্টরি। আচ্ছা, দেখেন ডিরেক্টরি স্ট্রাকচার, এই the main directory structure লিনাক্স, লিনাক্স মানে এনি ইউনিক্স, অল এই রুট, এটা কি স্ল্যাশ রুট স্যার, রুট আর না স্ল্যাশ। স্ল্যাশ। দেখেন এর আন্ডারে থাকবে হলো বিন, হোম, লাইব্রেরি, ইটিসি, ডেব, ইউজার, রুট, বার, টেম্প। আমার ডিরেক্টরি মুখস্থ রাখা দরকার নাই, আমরা তো বুঝবো এখানে। আচ্ছা, তার মানে সব থাকবে এর আন্ডারে, সবই কিন্তু থাকবে এর আন্ডারে। সো আমরা দেখেন সব এই যে সিডি স্ল্যাশ এলএস, এলএস দিলে দেখতেছি আমরা এর আন্ডারে এগুলো আছে বিন ডিরেক্টরি, রাইট? কার কি কাজ দেখেন আমরা একটু বুঝে রাখি এখানে, দেখেন শুধু আমরা বুঝে রাখবো এখানে, কোনো মুখস্থ করবো না। এই দেখেন রুট কি বলছে, রুট ডিরেক্টরি ইজ টপ লেভেল ডিরেক্টরি, টপ লেভেল ডিরেক্টরি, আদার অল আদার ডিরেক্টরি দ্য সাব ডিরেক্টরি, রাইট, অফ রুট, সাব ডিরেক্টরি অফ রুট, এই রুটের একটা সাব ডিরেক্টরি। স্ল্যাশ বিন এখানে হলো ইউজার বাইনারি ফাইল, মানে ইউজার নরমাল ইউজার যে সমস্ত কমান্ডের অ্যাক্সেস পাবে এটা থাকে বিনের আন্ডারে। এখন মনে করেন আমরা একটা কমান্ড দিছি না, যে এলএস, মনে আছে এলএস? দেখেন এই যে এলএস কমান্ডটা কিন্তু বিনের আন্ডারে আছে, মানে এই কমান্ডটা ইউজার অ্যাক্সেস করতে পারবে। এখানে এভরিথিং ইজ ফাইল, খেয়াল এভরিথিং ইজ ফাইল, এই যে কমান্ডগুলো একটা ফাইল নামে থাকবে। তার মানে বিন ফোল্ডারে যা থাকবে ইউজার সেই কমান্ডগুলো অ্যাক্সেস করতে পারবে। বুট মানে বুটিং ফাইল, ডেব মানে ডিভাইস মধ্যে ফাইল থাকে ডেবের আন্ডারে। ইটিসি মানে এনি কনফিগারেশন ফাইল, যে কোনো সার্ভার যখন কনফিগার করবেন, যে কোনো সার্ভার লোড করবেন, সমস্ত কনফিগারেশন ফাইল থাকবে ইটিসির ভিতরে। হোম মানে যে সমস্ত ইউজারের হোম ডিরেক্টরি, আর লাইব্রেরি ফাইল দরকার নেই, এমএটি অ্যাপ্লিকেশন ফাইল দরকার নেই। আচ্ছা, আর অ্যাডমিন হলো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড, ইউজার অ্যাডমিন অথবা ইউজার অ্যাডমিন একই জিনিস। একটা অ্যাডমিনিস্ট্রেটর যে সমস্ত কমান্ডগুলো পাবে সে থাকে ইউজার অ্যাডমিন আন্ডারে অথবা অ্যাডমিন আন্ডারে। এই দেখেন এই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কমান্ড। বার মানে লগ ফাইল, যে কোনো লগ, রাইট?
তাহলে আমরা এখানে কি পাইলাম? আমরা পেলাম এই যে টপ টেবিল ডিরেক্টরি। বিনের কাজ কি? বিন হলো ইউজার বাইনারি ইউজার কমান্ড গুলো পাবো বিনের আন্ডারে। আর হোম হইলো নরমাল ইউজারদের একটা হোম ডিরেক্টরি থাকবে। আর ইটিসি হলো এনি কনফিগারেশন ফাইল। এরা কিন্তু ডিরেক্টরি ভাগ করে রাখে, বুস্টের কাজ করতে সুবিধা হয়। ডেভ হচ্ছে ডিভাইস ফাইল। ডিভাইস, যে কোনো ডিভাইস, কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, তার সমস্ত ফাইল থাকবে ডেভের আন্ডারে। আর ইউজার হলো ফোল্ডারটা হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড, ইউজার অ্যাডমিন অথবা ইউজার, মানে এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কমান্ড গুলো পাবে থাকে এই ইউজার আন্ডারে। আর এই রুটটা কি? এই রুট হচ্ছে স্যার রুটের হোম ডিরেক্টরি স্যার। একটা রুটের হোম ডিরেক্টরি, সেটা থাকে আপনার এই রুটের সরাসরি রুটের আন্ডারে। দেন একমাত্র রুট যে হোম ডিরেক্টরি সে থাকে সরাসরি এই রুটের আন্ডারে। আর সমস্ত ইউজার থাকে কার আন্ডারে? হোমের আন্ডারে। সব থাকে হোমের আন্ডারে, যে ইউজার 1 ইউজার 2। আর বার হলো এনি লগ ফাইল, যেগুলো লগ থাকে বারের আন্ডারে। এবার বুঝতে পারছেন কোন ফোল্ডারে কি কাজ? জি স্যার। সরি, বলেন কোন ফোল্ডারে কি? বিনের কাজ কি? স্যার ইউজারদের কমান্ডগুলো স্যার, বাইনারি ফাইল। আর হোমের আন্ডারে স্যার ইউজারদের নামে একটা ডিরেক্টরি তৈরি হবে হোম ডিরেক্টরিতে আন্ডারে। আর ইটিসি তে স্যার কনফিগারেশন ফাইলগুলো থাকবে স্যার। আচ্ছা, আর হলো এই যে রুট হচ্ছে স্যার রুট ইউজারের হোম অ্যাডমিনিস্ট্রেটর, যে রুট ইউজার জি সে স্যার। থাকে সব রুটের আন্ডারে থাকে। মানে আর হলো বার হচ্ছে স্যার লগ ফাইল স্যার, এনি লগ ফাইল। রাইট, এটা আপনি বুঝার জন্য এরকম মুখস্থ করবেন, আমরা ইয়া করবো না, আমাদের কাজ করতে দিয়ে এগুলো হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এরা সরাসরি থাকে হলো এই রুটের আন্ডারে। আর বাকি সব আন্ডার দ্য সাব ডিরেক্টরি, বাকি সব এর সাব ডিরেক্টরি হলো এই যে রুট, তার সাব ডিরেক্টরি হলো যে এগুলা। আবার এই যে মনে করেন হোমের সাব ডিরেক্টরি আবার এগুলা, যার আন্ডারে যে থাকবে সে তার সাব ডিরেক্টরি বা সাব ফোল্ডার। ক্লিয়ার? জি স্যার। আর আজকে একটু ক্লোজ করবেন? হ্যাঁ, আজকে থাক, আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর এগুলা ওয়ার্কিং উইথ হিডেন ফাইল, এটা আজকে দেখাবো না। আচ্ছা, আপনারা একটু দেখবেন, পিডিএফ ফাইলেরও দেখবেন, ঠিক আছে? হ্যালো স্যার। বলেন স্যার আপনি যে স্যার রিয়েল টাইম যে আপনার যে এক্সেস পাইলেন যেখান থেকে, যে অ্যাকাউন্টগুলো লগইন গুলা, ওইখান থেকে আপনি আবার একটা ফেল লগইন করার ট্রাই করলেন, ওইখান থেকে স্যার আপনি ওই যে আবার এক্সেস আপনার ওই যে রিয়েল টাইম পেজে ব্যাক আসেন কিভাবে? ওটা কমান্ডটা কি? আবার রিয়েল টাইমে গেছি কিভাবে? না স্যার, রিয়েল টাইম থেকে বের হওয়ার কমান্ডটা স্যার কন্ট্রোল সি। ও কন্ট্রোল সি দিলে রিয়েল টাইম থেকে বাইরে হয়ে যাবে। আমরা তো প্রথমে সার্ভারে চেক করি কে কে লগইন করা ট্রাই করছে। বিভিন্ন ইউজারদের ট্রাই করে সার্ভারে, ইউজার, গেস্ট, টেস্ট, অ্যাডমিন 1, অ্যাডমিন 2, অনেকে সার্ভারে এই ধরনের ইউজার তৈরি করে রাখে। তো হ্যাকাররা দেখে এই ধরনের ইউজার আছে কিনা নাই, তো ফার্স্ট এরা ট্রাই করে এখানে অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ, আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, তাই না? অ্যাটেন্ডেন্স দেওয়া তো হয় না আজকে। জি স্যার। আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে, না? কয় তারিখ? মঙ্গলবার কয় তারিখ পড়তেছে আমাদের? আজকে তো 2 তারিখ মনে হয় স্যার। হ্যাঁ, আজকে 29, 1 তারিখ, তাই না? জি স্যার, সেপ্টেম্বর 1 তারিখ। কি আসে নাই? নো পেন্ডিং শো।
রেকর্ডিং স্টপ করে দিবেন না, আপনার রেকর্ডিং নাই এখন তো অ্যাটেন্ডেন্স রেকর্ডিং এর লাভ নাই, রেকর্ডিং স্টপ দিয়ে দেন, ফাইল সাইজ বড় হয়ে যাবে।